আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাক্ষ্য আইন 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী একটা আইন। এটা সাক্ষ্য আইন 1872 হিসেবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। 1952 সালের সেনাবাহিনী আইন, 53 সালের বিমান বাহিনী এবং 61 সালের নৌ শৃঙ্খল আইনের যে আদালত আছে গঠিত, এই আদালত ব্যতীত সকল সামরিক এবং বেসামরিক আদালতে এই সাক্ষ্য আইনের বিধান প্রযোজ্য হবে। 3 ধারার সংজ্ঞা: আদালত বলতে জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে। বিষয় বলতে কোনো কিছুর অবস্থা, কোনো কিছু সম্পর্ক, কোনো মানসিক অবস্থা যা সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন। সাক্ষ্য আইনে 3 ধারা: বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় তো এইটাই যে বিষয়টা নিয়ে বিচার করা হয়। বিচার্য বিষয় তো এইটাই যেটা নিয়ে মামলা করা যায়। মামলা না করলে কি বিচার হবে? তাহলে একটা অপরাধ লাগবে, তাই না? অনেকেই বলছিলেন যে বিচার্য বিষয়টা বুঝেন নাই। তাহলে বিচার্য বিষয় মানে কি? ধরেন এখন আপনার বাড়িতে ডাকাতি হলো, তাহলে ডাকাতির জন্য একটা মামলা করবেন না? মামলা করবেন। মামলা করার পরে পুলিশ অফিসার তদন্ত করবে, তদন্ত করে রিপোর্ট দিবে, চার্জশিট দিবে। কেন? আদালতে বিচার করার জন্য। তাহলে কি নিয়ে বিচার করবে আদালত? ডাকাতি নিয়ে। ডাকাতির ঘটনার বিচার হবে না? আদালত আবার এটার জন্য অভিযোগ গঠন করবে না? গঠন করবে। তাহলে এটাই হলো ডাকাতি, হলো বিচার্য বিষয়। ডাকাতিটা হলো কি বিষয়? বিচার্য বিষয়। এখন এই ডাকাতির ঘটনার ক্ষেত্রে আপনার ডাকাতরা কোন পথ দিয়ে প্রবেশ করছে, কোন পথ দিয়ে বের হইছে, কোন সময় করছে, সময় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারা জানেন? সময় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারা? যে এই সময় ঘটনাটা ঘটছে, এই স্থানে ঘটনাটা ঘটছে, এই সময় এবং স্থানগুলোর বিষয়গুলো নির্দেশ করে সাক্ষ্য আইনের 9 ধারায়। সাক্ষ্য আইনে কত ধারা? সাক্ষ্য আইনের 9 ধারাতে কিন্তু ঘটনার যে সময়, ঘটনার যে স্থান, এগুলা প্রাসঙ্গিকের ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে কি হবে? এই জায়গাগুলো গিয়ে প্রাসঙ্গিক হবে, সময় এবং স্থানের প্রাসঙ্গিকতা। এবং শুধু সময় প্রাসঙ্গিক ছাড়া সময়ের বাইরে নিকটতম সময়, ধরুন ঘটনা ঘটছে সকাল 10টায়, সকাল 10টায় ঘটনা ঘটছে, 10টার আগে কত? 9টা। 10টার পরে কয়টা? 11টা। তাহলে ঘটনার যে নিকটবর্তী যে সময়গুলা, এই নিকটবর্তী সময়গুলো অপ্রাসঙ্গিক। নিকটবর্তী স্থান, নিকটবর্তী স্থান মানে কি? ধরেন আমার ঘরে ঘটনাটা ঘটছে, আমার পাশে আর একটা জায়গা আছে, এটা পাশে, আমার ঘরের পাশে স্থান। তাহলে নিকটবর্তী স্থানগুলো অপ্রাসঙ্গিক সাক্ষ্য আইনে কত দ্বারা বলতে পারবেন? তাহলে সময় এবং স্থানের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে 9 ধারাতে হয়। কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান না, এর নিকটবর্তী সময় এবং নিকটবর্তী স্থানগুলো অপ্রাসঙ্গিক হয় সাক্ষ্য আইনের 156 ধারায়। কত ধারায়? 156 ধারায়। প্রাসঙ্গিক ঘটনাকে সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য। অর্থাৎ নিকটবর্তী সময় এবং নিকটবর্তী স্থানগুলা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইন 156 ধারাতে বলা আছে। আচ্ছা, তাহলে ডাকাতির ঘটনার সাথে কোন পথে কিভাবে করছে, কোন সময় কোন স্থান, কি অস্ত্র ব্যবহার করছে, এই যে বিষয়গুলা, এগুলা কি ডাকাতির ঘটনার সাথে জড়িত ঘটনা, ডাকাতির ঘটনাকে প্রমাণ করার জন্য প্রয়োজন। এই বিষয়গুলো হলো কি বিষয়? প্রাসঙ্গিক বিষয়। দলিল অক্ষর সংখ্যা বা চিহ্ন দ্বারা এক বা একাধিক উপায়ে বর্ণিত বা লিপিবদ্ধ। সাক্ষ্য আইনের 3 ধারা হলো সাক্ষ্য, মৌখিক এবং দালিলিক সাক্ষ্যকে সাক্ষ্য বলা হয়। মৌখিক সাক্ষ্য যেগুলো মৌখিক ভাবে দেওয়া হয় বা আদালত গ্রহণ করে। দলিলপত্র বা পরিদর্শনের জন্য আদালতে যে দলিলপত্র উপস্থাপন করা হয় তাকে বলা হয় দালিলিক সাক্ষ্য। সাক্ষ্য আইনেরই 3 ধারা। মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হয় যদি সেটা সরকারি কর্মচারী কর্তৃক প্রদত্ত হয়। ক, যদি কোনো বিচার্য বিষয় সম্পর্কে হয়। খ, যদি কোনো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হয়। গ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর একটাও সঠিক না, একটাও সঠিক না। সঠিক উত্তর কি জানেন? মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে যদি সেটা দলিলের বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় সম্পর্কে হয়। দলিল ছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে হয়। এখন দলিল ছাড়া অন্য কোনো বিষয় হলেই কি মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয়ে যাবে? না। দলিল ছাড়া অন্য ক্ষেত্র হইলে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না যদি সাক্ষ্য আইনের 60 ধারা নিয়ম অনুসারে এটা প্রত্যক্ষভাবে না হয়।
দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে গ্রহণযোগ্য করা হয় 61 দ্বারা। একদম সরাসরি যে মূল দলিল, এটাকে বলা হয় প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স 62 দ্বারা। মূল দলিলের কোনো ফটোকপি বা অনুলিপি বা জাবেদা নকল ইত্যাদিকে বলা হয় মাধ্যমিক সাক্ষ্য। জাবেদা নকল কাকে বলে? কোন দলিলের যে প্রত্যায়িত অনুলিপি তাকে কি বলা হয়? দলিলের প্রত্যায়িত অনুলিপিকেই জাবেদা নকল বলা হয়। আমরা পাবো পরে এগুলোকে বিস্তারিত আলোচনা। আচ্ছা, সাক্ষ্য আইনের 3 ধারা। বস্তুগত সাক্ষ্য, যে সমস্ত সাক্ষ্যের মাধ্যমে কি করা যায়, কোনো অপরাধের সাথে অপরাধের সাথে ভিকটিমের সম্পর্ক বা যোগসাজশ তৈরি করে কোনো ঘটনাকে প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত করে, সেগুলো হলো বস্তুগত সাক্ষ্য। রক্ত, বীর্য, হাতের ছাপ, পায়ের ছাপ ইত্যাদি। ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে যে সমস্ত রেকর্ড প্রস্তুত এবং সংরক্ষণ করা হয় সেগুলোকে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলা হয়। ডিজিটাল রেকর্ড বলতে সাধারণত অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, হ্যাঁ তাই না, বিভিন্ন ডিজিটাল ডিভাইসের যে রেকর্ডগুলো আছে বা ইলেকট্রনিক যে রেকর্ডগুলো আছে এগুলো ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে কি হবে, গণ্য হবে। আমরা যে ক্লাস শেষে আপনাদের কাছে ক্লাসটা কনভার্ট করার পরে দিয়ে দিই, এটা কি একটা রেকর্ড না? কি রেকর্ড? এটা ডিজিটাল উপায়ে কিন্তু হচ্ছে, এবং ডিজিটাল উপায়ে এটা সংরক্ষণ করা হচ্ছে, তাই না? সংরক্ষণ করা হচ্ছে না? সংরক্ষণ করা হচ্ছে। আচ্ছা, তাহলে হলো ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। আদালতে যে বিষয়ের অস্তিত্ব আছে আদালতের বিবেচনায়, সেই বিষয়গুলোকে বলা হয় প্রমাণিত। যদি আদালতের বিবেচনায় এগুলোর অস্তিত্ব না থাকে তাহলে সেই বিষয়গুলোকে বলা হয় মিথ্যা প্রমাণিত। প্রমাণিত হয় না, মিথ্যা প্রমাণিত হয় না, তাকে কি বলা হয়? অপ্রাসঙ্গিক বিষয় নাকি? প্রমাণিত হয় না, মিথ্যা প্রমাণিত হয় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপ্রমাণিত। আদালতে কোনো বিষয় এখন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে বা মিথ্যা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে প্রমাণিত বলে অনুমান করবে অথবা প্রমাণ করার জন্য নির্দেশ প্রদান করবে বা করতে পারে। কোনো বিষয় একবার প্রমাণ হয়ে গেলে এটাকে আর মিথ্যা প্রমাণিত বা এটার বিরুদ্ধে আর সাক্ষ্য গ্রহণের কোনো সুযোগ নাই, সেটা হবে চূড়ান্ত প্রমাণ। প্রত্যেক বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়, ইহা ছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায় না। সাক্ষ্য আইনের 5 ধারা। যে ঘটনাগুলো বিচার্য ঘটনার অংশ সেগুলা অংশ হিসেবে কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। সাক্ষ্য আইনের 6 ধারা। বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম প্রাসঙ্গিক হতে পারে সাক্ষ্য আইনের 7 ধারা। অথবা বিচার্য ঘটনার পরিবেশ প্রকাশ করে অথবা সুযোগ সৃষ্টি করে সংগঠিত হওয়ার জন্য সেই বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 7 ধারায়। উদ্দেশ্য বা অভিপ্রায় বা প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ ও প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 8 ধারা। প্রাসঙ্গিক যে ঘটনাগুলো আছে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 9 ধারা। বিভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা এবং কার্য প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 10 ধারা। যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যেভাবে প্রাসঙ্গিক 11 ধারা। যদি এটা বিচার্য বিষয়ের সাথে গরমিল বা অসঙ্গতিপূর্ণ হয় অজুহাত। দ্বিতীয়ত হলো যদি বিচার্য বিষয়ের সাথে এক হয়ে এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভবত বা অসম্ভব করে তোলে, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে যদি আদালত ক্ষতির হার নির্ধারণ করতে সমর্থ হয় তাহলে সেই বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 12 ধারা। অধিকার ও প্রথার যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় তাহলে অধিকার ও প্রথা কোথায় পাইলেন, কিভাবে সৃষ্টি হইল, কিভাবে ধ্বংস হইল, এই বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 13 ধারা। মামলার বিচার্য বিষয় যদি মন এবং দেহ সম্পর্কিত হয়, আর মনের অবস্থা দেহের অবস্থা যদি কোনো ব্যক্তির কোনো ইচ্ছাকৃত কাজের দ্বারা, কোনো জ্ঞান 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 মতে কোনো কাজের দ্বারা, কোনো ব্যক্তির অবহেলার দ্বারা, কোনো ব্যক্তির সরল বিশ্বাসের মাধ্যমে, কোনো ব্যক্তির হঠকারিতার মাধ্যমে, অথবা কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির বিদ্বেষের মাধ্যমে, অথবা কোনো ব্যক্তির প্রতি মঙ্গল কামনার অভিপ্রায়ের মাধ্যমে মনের অবস্থা দেহের অবস্থা সৃষ্টি হয়, তখন সেই বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 14 ধারা। কোনো কাজ কি ইচ্ছাকৃতভাবে হলো নাকি এটা আকস্মিকভাবে হয়ে গেল, এটা এই সমস্ত ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এখানে কিসের প্রভাব থাকবে? প্রভাব এটাই থাকবে যে এই ব্যক্তি পূর্বেও এরকম কাজ বা অপরাধ করছে। যদি এরকম কোনো সাক্ষ্য পাওয়া যায় তাহলে এটার প্রভাব হলো এটাই যে এই ব্যক্তি এই কাজটা ইচ্ছাকৃতই করছে, এটা কোনো তার আকস্মিক বা কোনো অজানা ভুল নয়, জানা ভুল। সাক্ষ্য আইনের 16 ধারা। ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতির অস্তিত্বই প্রাসঙ্গিক হবে, যে কোনো রীতিনীতি হতে পারে। সাক্ষ্য আইনের 17 ধারা হলো স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত কোনো উক্তি অথবা ডিজিটাল রেকর্ডে থাকা কোনো বিবৃতি যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করতে পারে। দ্বারা হলো সাক্ষ্য আইনের 17 ধারা। আমরা অনেকেই সাক্ষ্য আইনের 17 সাথে পুলিশ প্রবিধানের 223 বিধি 283 বিধি ব্যবহার করি, দেওয়া যেতে পারে 283, যদিও বা আমরা
স্বীকৃতির বিধি হিসেবে ব্যবহার করি। 283 অনেক বড়, পুলিশ প্রবিধানের একটা বিশাল বড় বিধান, 283 বিধি। হ্যাঁ, 283-র একদম প্রধান আলোচনা কি জানেন? যদি পুলিশের কাছে কোনো ব্যক্তি স্বীকারোক্তি দিতে চায়, তাহলে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য কি? তাকে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা অথবা ম্যাজিস্ট্রেটকে জানানো বা ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসা, এটা হলো প্রধান কাজ। অর্থাৎ স্বীকৃতির যথার্থতা নিরূপণ। যদিও বা হেডিং এর স্বীকৃতির যথার্থতা নিরূপণ বলতেছে, পুলিশ প্রবিধানের 283 বিধিটা কিন্তু একদম টোটাল স্বীকারোক্তির। কিসের এটা? এটা কিন্তু স্বীকারোক্তির বিধি মূলত। আচ্ছা, সাক্ষ্য আইনের 18 ধারা কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে, কারা কারা স্বীকারোক্তি প্রদান করতে পারে? কারা পারে? মামলার কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধি, প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী, মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, যাহার নিকট থেকে স্বার্থপ্রাপ্তি ঘটিয়াছে। এর হলো 18 ধারায় স্বীকৃতি প্রদান করতে পারেন। সাক্ষ্য আইনের 19 ধারায় কে স্বীকৃতি দিতে পারেন? তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি। অর্থাৎ তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি, যে তৃতীয় পক্ষ ব্যক্তির বিবৃতিটা হলো স্বীকৃতি না। এটা সাক্ষ্য হইতে পারে, বিশেষজ্ঞের অভিমত হইতে পারে, কিন্তু সে যে বোঝাচ্ছে যে কোনো পক্ষে আমার অবস্থান না, যে আমার মৃত্যু নর পক্ষেও আমি না, বাইজিদের পক্ষেও আমি না, তাই না? আমি একটা তৃতীয় পক্ষ ব্যক্তি। এই যে কথাটা, এটাও একটা স্বীকৃতি সাক্ষ্য আইনের 19 ধারা। মামলার কোনো একটা পক্ষ যদি কোনো ব্যক্তির নাম ব্যক্ত করে দেয়, যে ব্যক্তির নাম ব্যক্ত করে দিবে ওই ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে সাক্ষ্য আইনের 20 ধারা। স্বীকৃতি গুলা প্রাসঙ্গিক হয়। স্বীকৃতি যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করে, স্বীকৃতিকারীর বিরুদ্ধে, এই স্বীকৃতিকারীর বিরোধী পক্ষ এই স্বীকৃতিটা কি করবে? প্রমাণ করবে বা প্রমাণ করতে পারে। তাহলে আপনি মনিরুল স্বীকৃতি দিছেন, দলিল কি? ভেজাল, এটা আপনার স্বীকৃতি। আপনার শামীম স্বীকৃতি দিয়েছেন, দলিল কি? খাঁটি। দুইটাই কিন্তু স্বীকৃতি। দুইটা বিষয় স্বীকার করছেন, একজনে স্বীকার করছেন দলিল ভেজাল, একজনে বলছেন খাঁটি। যে বলছে দলিল খাঁটি, তাকে কি দলিল খাঁটি প্রমাণ করে দেখাইতে হবে? এই দলিল যে ভেজাল, বিরোধী পক্ষ প্রমাণ করে দেখাইবে। যে বলতেছে দলিল ভেজাল, তাকে কি এই ভেজাল প্রমাণ করে দেখানোর দরকার আছে? দেখানোর দরকার নেই। বিরোধী পক্ষ প্রমাণ করে দেখাইবে দলিল কি এটা খাঁটি। অর্থাৎ স্বীকৃতি সবসময় প্রমাণের দায়িত্বটা বিরোধী পক্ষের উপরে চলে যায়। তবে 3টা ক্ষেত্রে নিজের পক্ষ থেকে প্রমাণ করা যায়। স্বীকৃতিকারীর যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে তার পক্ষ বা প্রতিনিধির মাধ্যমে থেকে স্বীকৃতির বিষয় প্রমাণ করা যায়। যদি কোনো দৈহিক, শারীরিক বা মানসিক ব্যাধি বা অসুস্থতার বিষয়ে স্বীকৃতি হয়ে থাকে, তাহলেও তাদের পক্ষ বা প্রতিনিধি থেকে প্রমাণ করা যায়। আর একটা হলো এটা স্বীকৃতি হলো না, অন্য কোনো কিছু হলো, সাক্ষ্য হয়ে গেল, স্বীকারোক্তি হয়ে গেল বা যাই হোক, তাহলে স্বীকৃতিকারীদের পক্ষ থেকে এটা কি করা যাবে? প্রমাণ করা যাবে সাক্ষ্য আইনের 21 ধারা। তাহলে দলিলের বিষয়বস্তু সম্পর্কে দলিলের মাধ্যমে প্রমাণ করতে হয়। ভাষ্য মতে বলে যে সাক্ষ্য আইনের 62 এবং 64 ধারা, ভাষ্যতে বলতেছে যে দলিলের বিষয়বস্তু দলিলের মাধ্যমে প্রমাণ করতে হবে। কোন দলিলের মাধ্যমে? সাক্ষ্য আইনের 65 ধারা 7টা ক্ষেত্রে, সাক্ষ্য আইনের 65 ধারা 7টা ক্ষেত্রে দলিল মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যাবে। বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু সাক্ষ্য আইনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধারা, সাক্ষ্য আইনের 65 ধারা। প্রচুর প্রশ্ন হয়েছে 20 সাল থেকে 2025 সালের পদোন্নতি পরীক্ষায় 2 পদেই একাধিকবার হয়েছে এই প্রশ্নটা, যে দলিলের অবস্থা এবং অস্তিত্ব সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য। তাহলে দলিল দিয়া সাক্ষ্য দিলে এটা দালিলিক সাক্ষ্য। দলিলের বিষয়বস্তু বা দলিলের মাধ্যমে প্রমাণ করে সাক্ষ্য আইনের 64 ধারা বলতেছে, অতঃপর বর্ণিত ক্ষেত্রগুলো ব্যতীত সকল সাক্ষ্যই মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে দালিলিক সাক্ষ্যের 2 প্রকার, প্রাথমিক এবং মাধ্যমিক। বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সাক্ষ্য আইনের যেটা প্রাথমিক সাক্ষ্য, মূল দলিল। 64 ধারায় বলতেছে দলিলের বিষয়গুলো মূল দলিলের মাধ্যমে প্রমাণ করতে হবে। কোন ক্ষেত্রগুলো ব্যতীত? 65 ধারা 7টা জায়গা ব্যতীত সকল দলিলের বিষয়বস্তু মূল দলিল দ্বারাই আদালতে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দলিলের বিষয় দলিল দ্বারা প্রমাণ করতে হয়। আরেকটা কথা, আবার সাক্ষ্যের 59 ধারা বলতেছে মৌখিক সাক্ষ্য আপনি দিতে পারবেন। কোন বিষয়ে? যে মামলায়, যে ঘটনায় দলিলের বিষয়বস্তু নাই। মামলার এমন একটা কার্যক্রম এখানে কোনো রকম দলিল নাই, তাহলে আপনি মৌখিক সাক্ষ্য দিতে হবে না? দিতে হবে। কিভাবে গ্রহণযোগ্য হবে? যদি সাক্ষ্যের 60 ধারা এটা কি হয়? প্রত্যক্ষ হয়। আচ্ছা, তা আবার 22 ধারা বলতে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কিন্তু আবার স্বীকৃতি দেওয়া যাবে। দলিল নিয়ে আবার কি করা যাবে? দলিলের বিষয় সম্পর্কে কি স্বীকৃতি দেওয়া যায়? সাধারণত দলিল নিয়ে স্বীকৃতি দেওয়া যায় না।
তবে সাক্ষ্য আইনের 22 ধারায় দুইটা ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু সম্পর্কে স্বীকৃতি গ্রহণযোগ্য হবে। দলিলের বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হবে দুইটা শর্তে। দুইটা শর্ত কি কি? প্রথম শর্ত হলো দলিল সম্পর্কে কারো মাধ্যমিক সাক্ষ্য দানের ক্ষমতা থাকতে হবে। দলিল সম্পর্কে কি সাক্ষ্য দানের? মাধ্যমিক সাক্ষ্য দানের। তাহলে মাধ্যমিক সাক্ষ্যর প্রয়োজন কখন হয়? কখন মাধ্যমিক সাক্ষ্যের প্রয়োজন হয়? এমন হতে পারে যে এই মূল দলিলটা বা প্রাথমিক সাক্ষ্যটা আদালতে হাজির করার মতো কি নাই, সুযোগ থাকে না। 7টা ক্ষেত্রে মূল দলিল ছাড়াও, একটা কথা খুব গভীরভাবে লক্ষ্য করেন, সাক্ষ্য আইনে মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা কত দ্বারা পড়াইছি কিন্তু অলরেডি, আংশিক আলোচনা হয়েছে। সাক্ষ্য আইনে মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা কত দ্বারা? 63 দ্বারা। যদি এক কথায় বুঝি যে মাধ্যমিক সাক্ষ্য কোনটা, মূল দলিলের কোনো ফটোকপি বা জাবেদা নকল, তাই না? মূল দলিলের কোনো ফটোকপি বা মূল দলিল থেকে তৈরি করা হয়েছে এমন কোনো নকল, এটা তো আমরা বুঝি নাকি? তাহলে 63 দ্বারা যে মাধ্যমিক সাক্ষ্য, এই মাধ্যমিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে কত দ্বারাই? মাধ্যমিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে কত দ্বারাই? সাক্ষ্য আইনের 65 দ্বারাই। কত দ্বারাই? সাক্ষ্য আইনের 65 দ্বারাই গিয়ে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। কেন জানেন? ধরেন আপনার নাম শাকিল, মূল দলিলটা আপনার কাছে আছে। এখন মূল দলিল আপনার কাছে আছে, আদালত থেকে নোটিশ দেওয়া হয়েছে দলিল হাজির করার জন্য। আপনি যদি মূল দলিল আদালতে হাজির না করেন নোটিশ দেওয়ার পরেও, তাহলে কি মামলার বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। ধরেন এইটার কোনো একটা ফটোকপি, জাবেদা নকল, তাই না, কোনোভাবে এটার একটা নকল আমার কাছে আছে, তখন নকলটা কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে? 65 দ্বারাই মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। ধরেন আপনার এটা হচ্ছে একটা মূল দলিল, এটা একটা মূল দলিল, তাহলে মূল দলিলটা হারায় গেছে, তাহলে কি বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে? ধরেন এটার কোনো একটা অংশ আমার মোবাইলে ছবি তোলা আছে, অথবা এটা একটা ফটোকপি কোথাও আছে, তাহলে এটা মাধ্যমিক সাক্ষ্য কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। অথবা মূল দলিলটা ধরেন এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না, মূল দলিল এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায় না, স্থানান্তর করা যায় না, তাহলে আপনি কি করবেন? বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে? না, মাধ্যমিক সাক্ষ্য কি হয়ে যাবে? তখন গ্রহণযোগ্য হয়ে যাবে। ধরেন মূল দলিলটা সরকারি দলিল, সাক্ষ্য আইনের 74 ধারা অনুসারে এটা আদালতে হাজির করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যেতে পারে? মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয়ে যেতে পারে। অর্থাৎ 63 ধারা হলো মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা, 65 ধারা হলো মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। তাহলে আমি মাধ্যমিক সাক্ষ্য দানের ক্ষমতা প্রাপ্ত হবো কত ধারা থেকে? 65 ধারা থেকে। কারণ বিরোধী একটা একটা বলে যে বিরোধী পক্ষকে নোটিশ দিলাম, তারা মূল দলিল নিয়ে হাজির করে নাই, তাহলে কি আমি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারি কিনা? দিতে পারি। এখন সাক্ষ্যের 22 ধারায় বলতেছে, আমি কিন্তু 65 পুরো 7টা কথা আপনাকে বলি নাই এখন, মানে সহজ যে কথাগুলো এগুলো বললাম। তাহলে সাক্ষ্যের 22 ধারা বলছে দলিল সম্পর্কে, দলিলের কোনো বিষয় লেখা আছে, এই বিষয় সম্পর্কে কি স্বীকৃতি দেওয়া যায়? সাধারণত দলিলের বিষয় নিয়ে স্বীকৃতি দেওয়া যাবে না, দলিল দলিল দিয়েই প্রমাণ করতে হবে। তবে দুইটা ক্ষেত্রে দেওয়া যাবে। যদি দলিল সম্পর্কে আমি কোনো কারণে কোনো শর্তে কোনো অসুবিধার মাধ্যমে পড়ে মাধ্যমিক সাক্ষ্য দানের আমি ক্ষমতাপ্রাপ্ত হয়ে যাই, তখন আমি মাধ্যমিক সাক্ষ্য মানে কি? সাক্ষ্য আইনে 63-5 নম্বর কথাটা একটু সবাই বোঝার চেষ্টা করেন। 63 কি 5? ধরেন মাহবুব আলম, আপনি সাক্ষ্য আইনের গত ক্লাসটা যদি পড়ে থাকেন, তাহলে সাক্ষ্য আইনের 17 ধারা স্বীকৃতির সংজ্ঞাটা আপনি জানেন না? জানেন। মৌখিক বা লিখিত কোনো উক্তি বা ডিজিটাল রেকর্ডে কোনো বিবৃতি যা বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কি করে, কোনো সিদ্ধান্তের সূচনা করে। এই কথাটা আপনার মুখস্থ আছে কিনা? মুখস্থ আছে। এখন এই কথাটা ধরেন বলা আছে কোথায়? এই সাক্ষ্য আইনের 63 ধারার ভিতরে বলা আছে, আছে না? 63 ধারার ভিতরে কিন্তু বলা আছে। তাহলে 63 ধারা যদি আমি এটা আদালতে নিয়ে দেই সরাসরি, তাহলে এটার নাম কি? দালিলিক সাক্ষ্যের প্রাথমিক সাক্ষ্য, মূল দলিল হাজির করে দেখাই দিছি। এখন কোনো কারণে এই বইটা হারাই গেছে আর নাই। এখন আমি কি সাক্ষ্য আইনের 17 ধারা সম্পর্কে আদালতে বলতে পারবো না যে 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা বলা আছে? তখন এটা কি হবে? 63-5 বলা আছে দলিল, যে ব্যক্তি দলিলটা নিজের চোখে দেখছে, পড়ছে, তাহলে সাক্ষ্য আইনের 17 ধারা আমরা দেখছি, আমরা পড়ছি। এখন সাক্ষ্য আইনের 17 ধারা যদি আমি আদালতে মুখস্থ মুখ দিয়া বলি, এটা কি সাক্ষ্য জানেন? এটা কিন্তু মৌখিক সাক্ষ্য না, এটাও দালিলিক সাক্ষ্য। একটা প্রশ্ন আসে কিন্তু সাক্ষ্য আইনে, যে মৌখিক সাক্ষ্য কখন দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? মৌখিক সাক্ষ্য কখন দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? তাহলে সাক্ষ্য আইনে 63-5 দ্বারাই বলতেছে, দলিল সম্পর্কে যদি কোনো ব্যক্তি মুখস্থ ভাবে জানে, তাহলে এই সম্পর্কে যখন সে মুখ দিয়ে কোনো কথা বলবে,
তখন কিন্তু এটা মৌখিক সাক্ষ্য হবে না, কি সাক্ষ্য হবে? দালিলিক সাক্ষ্য। কি দালিলিক? প্রাথমিক না মাধ্যমিক? মাধ্যমিক সাক্ষ্য। কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সাক্ষ্য না, আরেকটা প্রশ্ন হয়, আপনার মৌখিক সাক্ষ্য কখন দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে? দালিলিক সাক্ষ্য কখন মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে? তাহলে দালিলিক সাক্ষ্য আবার মৌখিক সাক্ষ্য কি হতে পারে? দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হতে পারে? আপনি দলিল দিয়া দিছেন, কোন লেখে উপস্থাপন করছেন দলিল আকারে, এটা কি মাধ্যমিক আপনার মৌখিক সাক্ষ্য হতে পারে? হ্যাঁ। সাক্ষ্য আইনের 119 ধারায় বলছে, বুবা ব্যক্তি যদি কোনো সাক্ষ্য ইশারা ইঙ্গিতে বা লিখনির মাধ্যমে দলিলের মাধ্যমে আদালতে হাজির করে থাকে, কিন্তু এই ভুয়া ব্যক্তির সাক্ষ্য কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, সাক্ষ্য আইনের 119 ধারা। তাহলে দালিলিক সাক্ষ্য বা লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হয় সাক্ষ্য আইনের 119 ধারা। আর সাক্ষ্য আইনের 63 কোন দলিলের বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি মুখস্থ মুখ দিয়া বলছে, তারপর এটার নাম কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। কি দালিলিক? মূল দালিলিক নাকি মাধ্যমিক দালিলিক? মাধ্যমিক সাক্ষ্য। কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এগুলো আমাদের অনেক আলোচনা হবে সামনে গিয়ে, ঠিক আছে? আমাদের মূল আলোচনা সাক্ষ্যের এই জায়গাগুলাই কিন্তু। দলিল সাক্ষ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। হুম। এবং এই দলিলের সম্পর্কে আলোচনা একদম সাক্ষ্য আইনের 61 থেকে শুরু করে 90-এর খ পর্যন্ত বড় অধ্যায় কিন্তু। আচ্ছা, সাক্ষ্য আইনের এই 22 দ্বারা এই কথাগুলো কেন বলতেছি? তাহলে দলিল সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে দুইটা কারণে। আমাকে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতাপ্রাপ্ত হইতে হবে। ক্ষমতাপ্রাপ্ত মানে কি? আমি দেখাই দিছি দলিল আমার মুখস্থ আছে, মূল দলিল হারায় গেছে ইত্যাদি। আরেকটা, দলিলের সম্পর্কে অকৃত্রিমতা নিয়ে প্রশ্ন উঠতে হবে। কি নিয়ে? দলিলের অকৃত্রিম মতামত সম্পর্কে প্রশ্ন উঠতে হবে। অকৃত্রিম মানে কি? ভেজাল না খাঁটি? অকৃত্রিম মানে কি? ভেজাল না খাঁটি? ন্যাচারাল এটা না আর্টিফিশিয়াল? দলিল, দলিলের অকৃত্রিমতা, অকৃত্রিম মানে কি? হ্যাঁ, ক্লাসে, হ্যাঁ, বাসায় আসছে, ক্লাস চলতেছে আমার, অসুবিধা না, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। সহজ দুইটা কথা। দলিল সম্পর্কে দলিল সম্পর্কে কি স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হবে? সাধারণত হবে? হবে না। তবে দুইটা ক্ষেত্রে হবে। কি কি ক্ষেত্র বলেন? দলিল সম্পর্কে যদি কেউ মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতা প্রাপ্ত হয়, আর দলিলের যদি অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন, অকৃত্রিমতা মানে কি? মিনার হোসেন ভাই, অকৃত্রিম কি? খাঁটি না ভেজাল? বলেন, অকৃত্রিম মানে কি, খাঁটি না ভেজাল? আঙ্গুল উঠান সবাই, অকৃত্রিম মানে কি, খাঁটি না ভেজাল? অকৃত্রিম মানে অবশ্যই এটা খাঁটি, এটার মধ্যে কোনো ভেজাল নাই। বুঝাতে পারছি? কৃত্রিম মানে এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে এরকম। কিন্তু অকৃত্রিম মানে এই দলিলের ভিতরে কোনো কি নাই, ভেজাল নাই। কিন্তু এই দলিলের অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন উঠে গেছে, যে এই দলিলটা ভেজাল, এরকম কোনো প্রশ্ন, মানে অকৃত্রিম মানে খাঁটি, আসলে খাঁটি কিনা, আসলে সঠিক কিনা, এই মর্মে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়ে যায়, তাহলে এই দলিল সম্পর্কেও কি করা যাবে? মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা যাবে। সাক্ষ্য আইনের কত দ্বারা? 22 দ্বারা। তাহলে দুইটা বিষয়, দলিল সম্পর্কে স্বীকৃতি প্রদান করা যায়, দুইটা ক্ষেত্রে যায়। সাধারণত যায় না, দুইটা ক্ষেত্রে যায়। যদি দলিলের ভিতরে কোনো ভেজাল থাকে তাহলে যায়। দলিল সম্পর্কে যদি কেউ মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতা প্রাপ্ত হয়, তাহলে দলিল সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে বা প্রাসঙ্গিক হবে সাক্ষ্যের 22 দ্বারা। প্রশ্নমুখী দ্বারা কিন্তু এটা প্রশ্ন হতে পারে। তাহলে দলিল সম্পর্কে স্বীকৃতি প্রাসঙ্গিক, সাধারণত প্রাসঙ্গিক না, তবে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। কি কি ক্ষেত্রগুলা? কি কি বলেন? দলিলে ভেজাল আছে, দলিল ভেজাল এই মর্মে কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে, তাহলে দলিল নিয়ে স্বীকৃতি দেওয়া যাবে। আর এটা কি? দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতা আছে, তাহলে দেওয়া যাবে। যদি 22 দ্বারা এখন বুঝতে অসুবিধা হয়, 63 65 যখন ভালো করে বুঝবেন, তখন এই জায়গা আপনার জন্য আবার কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দুইটা কথা বলেন তো সবাই, যে দলিল সম্পর্কে স্বীকৃতি কখন প্রাসঙ্গিক, দলিল ভেজাল আছে এরকম কোনো প্রশ্ন উত্থাপিত হইলে, দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের কি থাকলে? ক্ষমতা থাকলে। আচ্ছা, সাক্ষ্য আইনের 22-এর কয়েকটা সংশোধনী আছে, কোনো ডিজিটাল রেকর্ডের বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি কি প্রাসঙ্গিক হবে? সাক্ষ্য আইনের সংশোধনীর একটা সহজ নিয়ম শিখেন সবাই। সংশোধনীর জায়গাগুলো হচ্ছে কি জানেন? যে আগের যে ধারাটা যদি ভালো করে বুঝেন,
তাহলে এর পাশাপাশি পরবর্তীতে একটা ধারা আসবে, এটা হলো ডিজিটাল বা ইলেকট্রনিক সম্পর্কিত, যেগুলা ডিজিটাল বা আগের। তাহলে দলিল হচ্ছে নর্মাল একটা বিষয়, গতানুগতিক পূর্বের প্রচলিত একটা বিষয়। এখন বর্তমানে অনেক ডিজিটাল বিষয় চলে আসছে না, চলে আসছে কি না? তাহলে আগের ধারাটার সাথে কি মিল করেই এই রিলেটেড ডিজিটাল বা ইলেকট্রনিক সম্পর্কিত তথ্য বা কথাগুলা ধারাগুলাই পরে রিলেটেড ধারা হিসেবে কি হয়েছে, যুক্ত হয়েছে। কি হিসেবে যুক্ত হয়েছে? যেমন সাক্ষ্য আইনের 73 ধারাটা উদাহরণ দিতেছে আপনাদেরকে। ধরেন আপনি ফিরোজ আহমেদ, প্রশ্ন আসছে যে এটা কি আপনার হাতের লেখা কিনা। আদালতে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এই স্বাক্ষরটা কি আসলে আপনার কিনা। যদি এরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয়ে যায়, তাহলে আসলে এটা আপনার হাতের লেখা কিনা এটা প্রমাণ হইতে হয়, এটা প্রমাণ করতে হয়। এটা প্রমাণ করার পদ্ধতি আছে সাক্ষ্য আইনে 67 দ্বারা। কয়টা পদ্ধতি? হাতের লেখা প্রমাণ করার কয়টা পদ্ধতি আছে সাক্ষ্য আইনে? 6টা পদ্ধতি আছে হাতের লেখা প্রমাণ করার। তার ভিতরে অন্যতম একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো ফিরোজ আহমেদকে দিয়ে আবার আদালতে লেখাবে যে আপনি যেহেতু বলতেছেন এটা আপনার স্বাক্ষর, তাহলে আবার আপনি স্বাক্ষরটা দেন তো। কি করবি তাহলে? এটার নাম কি? তুলনা করে বা মিলায়া দেখা। কি করা? মিলায়া দেখে। তাহলে কোনো ব্যক্তির স্বাক্ষর কি, স্বাক্ষরের 67 ধারায় বলতেছে উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির লিখন, স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ। খুব গুরুত্বপূর্ণ ধারা কিন্তু, বিশেষ করে এসআই থেকে এসআই পদে খুবই ইম্পর্টেন্ট ধারা স্বাক্ষরের। আচ্ছা, তাহলে হস্তাক্ষর প্রমাণ করার 6টা প্রক্রিয়ার 6 নম্বর প্রক্রিয়াটা হলো কি? তুলনার মাধ্যমে বা মিলায়া দেখায়া। এটা কি একজনের সাথে আর একজনেরটা তুলনা করবে, নাকি নিজের লেখার সাথে নিজের লেখাটাই, নিজের লেখার সাথে নিজের লেখাটাই আবার তুলনা করে দেখবে। আচ্ছা, তাহলে এটা কিসের? এটা আগের দ্বারা। এখন 73-এর ক আছে, ক বললে অন বুঝবেন না। খ, 73-এর খ তো বলতেছে কি জানেন? বস্তুগত সাক্ষ্যের সাথে বস্তুগত সাক্ষ্যের তুলনা। যেমন যেমন বলতেছে একজনের মাথার একটা চুল বলে দাবি করা হচ্ছে, যে কার? বলতেছে এই মাথার চুল হচ্ছে শান্ত বড়ুয়ার। এখন এই বস্তুগত সাক্ষ্যের সাথে কি তুলনা করবে? তখন শান্ত বড়ুয়াকে আদালতে হাজির করে তার কাছ থেকে আরেকটা চুল সংগ্রহ করে এই চুলের সাথে এই চুল পরীক্ষা করে মিলাই দেখবে। বুঝাইতে পারছি? তাহলে নর্মাল হাতের লেখার তুলনাটা আগের দ্বারাই ছিল 73 দ্বারা। এখন বস্তুগত সাক্ষ্যটা সংশোধনী যে নতুন ভাবে আসছে 2022 সালে। তাহলে বস্তুগত সাক্ষ্যটাও তুলনা করার দ্বারা নাকি অন্য কোথাও যুক্ত হয়েছে, নাকি হাতের লেখার তুলনার পাশে নিচে গিয়ে যুক্ত হয়েছে? তাহলে হাতের লেখার তুলনার দ্বারা ছিল 73 দ্বারা, বস্তুগত সাক্ষ্যের তুলনার দ্বারা কত দ্বারা? 73-এর খ দ্বারা। ঠিক এইভাবে সংশোধনী জায়গাগুলো আসছে কিন্তু। অর্থাৎ যে আগের ধারাটা যেরকম এই 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 রিলেটেড ডিজিটাল বা ইলেকট্রনিক সম্পর্কিত একটা জায়গা পরবর্তী গিয়ে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। আচ্ছা, সংশোধনী জায়গাগুলো খুবই সহজ হিসেবে আসছে কিন্তু। তাহলে সাক্ষ্য আইনের 22 দ্বারা যেহেতু দলিলের বিষয় সম্পর্কে স্বীকৃতি দেওয়া যায়, 22-এর কত বলতেছে ডিজিটাল রেকর্ডের বিষয় সম্পর্কেও কি দেওয়া যাবে, স্বীকৃতি দেওয়া যাবে, যদি এই ডিজিটাল রেকর্ডের অকৃত্রিমতা সম্পর্কে কি ওঠে, প্রশ্ন ওঠে। মানে কি, এই ডিজিটাল রেকর্ডটা কি নয়, খাঁটি নয়, ভেজাল আছে, এই মর্মে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়ে যায়, তাহলে ডিজিটাল রেকর্ডের বিষয় সম্পর্কেও কি করা যাবে, মৌখিকভাবে স্বীকৃতি প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 22-এর ক দ্বারা। 22-এর শ টাইপের ক দ্বারা। তাহলে প্রশ্ন যদি আসে দলিল সম্পর্কে এবং ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি বা স্বীকৃতির প্রাসঙ্গিকতা সম্পর্কে লিখুন। লেখেন সাক্ষ্য আইনের 22 দ্বারা দলিল সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নিম্নের 2টা ক্ষেত্রে। যদি দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতা থাকে, তাহলে তাহলে আমার দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতা আছে, আমি স্বীকৃতি দিলাম, আমারটা প্রাসঙ্গিক। দলিলের ভিতরে কোনো ভেজাল আছে এই মর্মে প্রশ্ন উঠছে, আমি দলিল সম্পর্কে স্বীকৃতি দিলাম, তখন প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ড সম্পর্কে প্রাসঙ্গিক 22-এর কতে। কখন? যদি ডিজিটাল রেকর্ডে ভেজাল আছে এই মর্মে কোনো প্রশ্ন উত্থাপিত হয়। সাক্ষ্য আইনের 23 দ্বারা, এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইনের 23, সাক্ষ্য আইনের 23 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন প্রাসঙ্গিক। এমসিকিউ প্রশ্ন, দেওয়ানি মামলার ক্ষেত্রে কি স্বীকৃতি প্রাসঙ্গিক? এই সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? ক প্রাসঙ্গিক, খ অপ্রাসঙ্গিক, গ দুইটাই সঠিক হতে পারে, ঘ একটাও সঠিক নয়। তাহলে কি হবে সঠিক উত্তর? দলিলের বিষয়, সরি, আপনার দেওয়ানি মামলায় কি স্বীকৃতি প্রাসঙ্গিক হবে? প্রাসঙ্গিক।
না অপ্রাসঙ্গিক, না দুইটাই হতে পারে? উত্তর হলো দুইটাই সঠিক। প্রাসঙ্গিকও হতে পারে, অপ্রাসঙ্গিকও হতে পারে। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক হওয়া বা না হওয়া এটা কিসের উপর নির্ভর করে? যদি কোনো গুরুত্বপূর্ণ দেওয়ানি মামলা হয় সেই ক্ষেত্রে, যদি মামলার পক্ষগণ কোনো সরকারি কর্মচারী হয়ে থাকে সেই ক্ষেত্রে, স্বীকৃতি প্রদানকারী ব্যক্তিগণ যদি কোনো সরকারি বিষয় সম্পর্কে বা তৃতীয় পক্ষ ব্যক্তি হয় সেই ক্ষেত্রে, নাকি আদালতের অনুমানের উপরে? কিসের উপরে? আদালতের ধারণা বা অনুমানের উপরে ভিত্তি করবে এটা। যেমন এই ধারাটার কার্যক্রমটা আমি খুব সহজ আপনাকে বলি। যেমন স্বীকৃতি মানে কোনো কিছু কি করা, স্বীকার করা। এখন একটা দেওয়ানি মামলা চলতেছে, সুজন রাজবংশী এবং নুরুজ্জামান দুইজনের ভিতরে মামলা কি চলে, একটা দেওয়ানি মামলা। এখন এই মামলা ধরুন অনেক দিন হয়ে গেছে, দীর্ঘদিন ব্যাপী এই মামলাটা চলতেছে, মামলা সম্পর্কে কোনো সিদ্ধান্ত আসতেছে না। এখন এই দুইজন ব্যক্তি নুরুজ্জামান এবং সুজন তারা কি করছে, একটা চুক্তি করে ফেলছে যে আমরা কি করে ফেলবো, এই বিষয়গুলো আমরা স্বীকার করে আমরা মিউচুয়াল করে ফেলবো ইত্যাদি, এরকম এরকম। তাহলে তারা একটা কি করছে, চুক্তি করছে, চুক্তি করে আদালতে বিচার কার্যক্রমে এসে কি করতেছে, যে বিষয়টা স্বীকার করার কথা ছিল না, স্বীকৃতি দেওয়ার কথা ছিল না, একটা পক্ষ কি করছে এখানে স্বীকৃতি দিয়ে দিছে, স্বীকার করে ফেলছে যে হ্যাঁ ঠিক আছে ঘটনাটা এরকমই, মানে যেটা বলার কথা ছিল না। এখন আদালত কি মনে করছে যে এরা তো বাটপারি করতেছে, এরা আগে থেকে একটা চুক্তি করে আসছে, কি করে আসছে, এরা বাহিরে একটা চুক্তি করে আসছে যে এই মর্মে এরা স্বীকৃতি দিবে। তাহলে আদালত যদি বুঝে ফেলতে পারে যে এরা দেওয়ানি মামলার ক্ষেত্রে এই স্বীকৃতির বিষয় নিয়ে পূর্বে থেকে কি করছে, একটা চুক্তি করে আসছে, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে এই স্বীকৃতি কি নয়, প্রাসঙ্গিক নয়। আর যদি আদালত এটা অনুমান বা ধরতে না পারে, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি কি হতে পারে, প্রাসঙ্গিক হতে পারে। স্বাক্ষরের কত দ্বারা, 23 দ্বারা। তাহলে পক্ষগণের ভিতরে যদি আগে থেকে একটা চুক্তি বা একটা শর্ত করে ফেলে, এটা যদি আদালত বুঝতে পারে তাহলে এই স্বীকৃতির আর প্রাসঙ্গিকতা নাই। আর যদি আদালত এটা বুঝতে না পারে, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে এই স্বীকৃতি প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 23 ধারা। এই ছিল স্বীকৃতি সম্পর্কিত আলোচনা। সাক্ষ্য আইনে 24 থেকে 30 প্রশ্ন হবেই, বাধ্যতামূলক প্রশ্ন এই জায়গা থেকে, প্রতি বছরই প্রশ্ন হয় সাক্ষ্য আইনে 24 থেকে 30 দ্বারা। খুব গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা, ঠিক আছে। সাক্ষ্য আইনের 24 থেকে 30 এই জায়গাটা হলো স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা বা অপ্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতার ধারা কত? ফৌজদারি কার্যবিধির 164 ধারা। পড়ছি না আমরা, পড়ে আসছি। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতির দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা। পুলিশ প্রবিধানের 467 বিধি। স্বীকারোক্তি হলো কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ছাড়াই নিজের দোষ নিজে কি করা, স্বীকার করা। তাহলে নিজের দোষ নিজে স্বীকার করা মানে কি, ভয়ভীতি ছাড়াই, প্রলোভন ছাড়াই, প্রতিশ্রুতি ছাড়াই। এখন আমি স্বীকারোক্তি দিলাম যে আমি জিলানীকে হত্যা করছি, তাহলে এই যে আমি নিজেই বলতেছি হত্যা করছি, তাহলে তো আমার মৃত্যুদণ্ড হয়ে যাওয়া উচিত, উচিত না? যেহেতু আমি হত্যা করছি, তাহলে আমি যে বললাম যে আমি জিলানীকে হত্যা করছি এই জন্য আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, এরকম বিষয়টা না। সব সময় আমার কথার উপর ভিত্তি করে আমাকে মৃত্যুদণ্ড দিবে না। আমি স্বীকার করলেই যে আমাকে দণ্ড দিয়ে দিবে বিষয়টা এরকম না। এর কিছু জায়গা আছে যে এটা কখনো গ্রহণযোগ্য হবে শরীফুলের কথাটা, কখনো আবার কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ঠিক এই সম্পর্কে আলোচনা সাক্ষ্য 24 থেকে কত দ্বারা, 30 দ্বারা। সাধারণত আমি দুঃস্বীকার করলে আমাকে শাস্তি দেওয়া দেওয়া উচিত, কিন্তু বলতেছে আইনে বলতেছে যে শরীফুল যে এই স্বীকারোক্তিটা দিল হয়তো এখানে কোনো ভেজাল থাকতে পারে, হয়তো কাউকে ভয় পাইয়া দিচ্ছে, কাউকে কারো দ্বারা প্রলোভিত হইছে, অথবা কোনো প্রতিশ্রুতি পাইছে, তাই না? অথবা এই কন্ডিশনটা মিলে নাই, তার মানে আমি স্বীকারোক্তি দিলে আমাকে শাস্তি দিবে না। এই আলোচনাগুলাই সাক্ষ্য 24 থেকে 30 দ্বারা, যে স্বীকারোক্তি আমাকে প্রাসঙ্গিক কখন হবে, কখন অপ্রাসঙ্গিক হবে, এই সম্পর্কে আলোচনা সাক্ষ্য 24 থেকে 30 দ্বারা। সাক্ষ্য 24 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো ভয়ভীতি প্রলোভন এবং প্রতিশ্রুতি জনিত স্বীকারোক্তি যখন, হেডিং যদি দেখেন প্রাসঙ্গিক লেখা আছে, কিন্তু মূল আলোচনা হলো কি, অপ্রাসঙ্গিক। মূল আলোচনাটা কি হবে, অপ্রাসঙ্গিক হবে। তাহলে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি এই তিনটা শব্দ আমরা ফৌজদারি কার্যবিধির একটা ধারায় পড়ে আসছি, মনে আছে?
একটু স্মৃতি পুনর্জীবিত করেন। বই একদম এইভাবেই বলা আছে যে সাক্ষ্য আইনের 24 ধারার ভয়ভীতি, প্রলোভন এবং প্রতিশ্রুতি। ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে এই কথাটা? ফৌজদারি কার্যবিধি আইনের 163 ধারায়। কত ধারায়? 163 ধারায়। যে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়ে কারো কাছ থেকে জবানবন্দি নেওয়া যাবে না, দেওয়া থেকে বিরত রাখা যাবে না। তাহলে ভয়ভীতি তো বুঝেন, কাউকে ভয় দেখানো, মেরে ফেলবে, এই করবে সেই করবে। প্রলোভন মানে কি? প্রলোভন মানে লোভ দেখানো। প্রতিশ্রুতি মানে কি? ওয়াদা করা, যে তুমি বলো, তুমি বলে দাও, তোমার কিচ্ছু হবে না, বাকি সবের ফাঁসি হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। এটার নাম কি? প্রতিশ্রুতি। প্রলোভন মানে কি? তুমি বলে দেখো একবার, তোমার সবকিছুতে ভরে ফেলবো, গেলে স্বীকার করে নাও, দেখো তুমি সবকিছু পাইবা, এই পাইবা, এই পাইবা, এই পাইবা। ভয়ভীতি মানে কি? যদি তুমি না বলো তাহলে তোমার ঘর বাড়ি পুড়াইয়া ফেলবো, যদি তুমি না বলো তোমার সন্তানকে কিডন্যাপ করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি, এরকম। তাহলে এরকম ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে, কোন মামলার ক্ষেত্রে এটা? সাক্ষ্য আইনের 24 ধারা কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির কথা বলা আছে। আচ্ছা, তাহলে কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়েছে, প্রলোভিত হয়েছে বা প্রতিশ্রুতি পাইছে, এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছে, অথবা এই স্বীকারোক্তির মাধ্যমে তার কোনো কি আছে, লাভ বা পার্থিব কোনো সুবিধা আছে। কার সুবিধা আছে? যে স্বীকারোক্তি দিচ্ছে তার। অথবা এই স্বীকারোক্তির মাধ্যমে তার কোনো কি আছে, অসুবিধা এড়ায়া যাইতে পারে। এটা কে ধারণা করছে বলেন তো? কে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট এই জিনিসটা বুঝে ফেলছে, তাহলে তার এই স্বীকারোক্তির কোনো গ্রহণযোগ্যতা নাই। এখন আমি যদি ম্যাজিস্ট্রেট বুকা সুকা হয়ে থাকি, আমার যদি বুদ্ধি না থাকে, তাহলে আপনি আশরাফুল ইসলাম ফাহিম, আপনি আমার কাছে এসে স্বীকারোক্তি দিচ্ছেন যে আপনি এই অপরাধটা কি করছেন, করে ফেলছেন। এটা আপনার মুখের কথা। এই জন্য ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় শুধু আসামির মুখের কথা শুনলেই হবে না, তার অন্তরের দিকেও কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। ভাষ্যতে বলে তাকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে যে এটা কি আসলে কোনো সাজানো গোছানো স্বীকারোক্তি, এটা কি আসলে সাধারণ কোনো স্বীকারোক্তি, নাকি এই স্বীকারোক্তির পিছনে কারো কোনো শক্তিশালী হাত আছে। শক্তিশালী হাত মানে কেউ তাকে ভয় দেখাইছে কিনা, কেউ তাকে প্রলোভিত করছে কিনা, কেউ তাকে প্রতিশ্রুতি করছে কিনা। অথবা আরেকটা ঘটনা এখানে বললাম, যে স্বীকারোক্তির মাধ্যমে কোনো পার্থিব কি আছে, সুবিধা আছে। স্বীকারোক্তির মাধ্যমে কি কোনো সুবিধা হইতে পারে? থাকতে পারে? থাকতে পারে। স্বীকারোক্তির মাধ্যমে আমার কি সুবিধা? আমি স্বীকারোক্তি দিলে তো আমার শাস্তি হবে, তাহলে আমার সুবিধা কি হইতে পারে বলেন তো? ধরেন আমি ঘটনা ঘটাইছি কিসের, গুরুতর আঘাতের, আমি স্বীকারোক্তি দিছি সাধারণ আঘাতের। আমি অপরাধ করছি ডাকাতির, স্বীকারোক্তি দিছি চুরি করছি, তাহলে আমার সুবিধা আছে না? ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, চুরির শাস্তি হলো 3 বছর। তাহলে ম্যাজিস্ট্রেট বুঝে ফেলাইছে যে স্বীকারোক্তির ভিতরে তার কি আছে, এটা ভেজাল আছে, মিথ্যা, বা তার কোনো সুবিধা গ্রহণ করতে চাচ্ছে, এই জন্য বাপ ধরে স্বীকারোক্তি দিচ্ছে। অথবা কোনো অসুবিধা কি করবে, এই স্বীকারোক্তি দিলে সে অসুবিধা এড়ায় যাবে। এই বিষয়গুলো কে বুঝতে পারছে? কে? ম্যাজিস্ট্রেট। তাহলে তার এই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 24 ধারা। তাহলে সাক্ষ্য আইনের 24 ধারা ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি যদি দিয়ে দেয়, যদি ম্যাজিস্ট্রেট এই জিনিসটা বুঝতে না পারে, ম্যাজিস্ট্রেট এই বিষয়টা বুঝতে পারলো না, তাহলে কি আইনের সঠিক প্রয়োগ হলো? আইনের শাসন প্রতিষ্ঠা হইলো? কোনো নিরপরাধ ব্যক্তির দণ্ড হয়ে গেল? কেন? কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির কারণে। এই জন্য ম্যাজিস্ট্রেটকে এই জিনিসটা কি করতে হবে, বুঝতে হবে। যদি ম্যাজিস্ট্রেট বুঝতে পারে যে এই স্বীকারোক্তির ভিতরে ভেজাল আছে, কি ভেজাল? ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি। কার দ্বারা? কোনো ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা। ক্ষমতাশীল ব্যক্তির কথা বলতে এখানে ব্যাখ্যা আছে, পুলিশ যারা গ্রেপ্তার করতে পারে, আটক করতে পারে, এরকম ব্যক্তি হতে পারে। ধরেন আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, এলাকার নেতা, তাহলে এই ঘটনার জন্য মনে করেন যে 5 জন ব্যক্তি নেতার নামও আছে। এর নেতা আপনাকে ভয়ভীতি দেখাইছে কোনোভাবে যে তুমি ওইখানে দুঃস্বীকার করে ফেলো, যদি তুমি দুঃস্বীকার না করবা তাহলে তোমার বংশ কিন্তু নির্বংশ করে দিব। আমাদের কথা বলবো না, তুমি দুঃস্বীকার করে ফেলো, পরে তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি। ম্যাজিস্ট্রেট বুঝে ফেলছে যে এই স্বীকারোক্তির ভিতরে কি আছে, চেয়ারম্যান সাহেব বা নেতা সাহেব তাকে কি দেখাইছে, ভয় দেখাইছে, এটা গ্রহণ করবে না। তাহলে প্রশ্ন আসে যে কখন আসামি দুঃস্বীকার করলেও, অথবা কোন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে ব্যবহার করা যায় না। তাহলে স্বীকারোক্তির ভিতরে যদি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি থাকে, তাহলে এই স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে ব্যবহার করা যায় না, এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য হয় না,
এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয় না। এখন একটা প্রশ্নের উত্তর দেন, সাক্ষ্য 24 ধারার যে এই স্বীকারোক্তির ভিতরে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি আছে, এটা কে বুঝতে পারছে? আসামি, পুলিশ অফিসার, না ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। আর এই স্বীকারোক্তির কোনো মূল্য রইল না। আর যদি ম্যাজিস্ট্রেট বুঝতে পারে যে এই স্বীকারোক্তির ভিতরে কোনো ভয়ভীতিও নাই, কোনো প্রলোভনও নাই, কোনো প্রতিশ্রুতিও নাই, তাহলে তার এই স্বাভাবিক স্বীকারোক্তি হিসেবে এটা সাক্ষ্য 28 ধারায় গিয়ে কি হবে? প্রাসঙ্গিক হবে। তখন এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে কি করা যাবে? দণ্ড বা শাস্তি প্রদান করা যাবে। তাহলে 24 ধারায় যে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, কিসের জন্য? ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি থাকার কারণে। আর এখন এরকম হতে পারে না যে স্বীকারোক্তি ভয়ভীতি নাই, প্রলোভন প্রতিশ্রুতি কোনো কিছুই নাই। তাহলে যে সে স্বীকারটা করতেছে এটা গিয়ে কত ধারায় প্রাসঙ্গিক হবে? সাক্ষ্য 28 ধারায় গিয়ে কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক সাক্ষ্য কত ধারা? 24 ধারা। আর এই ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি যদি না থাকে, বাতিল হয়ে যায়, সম্পূর্ণরূপে অপসারিত হয়ে যায়, অথবা যদি ম্যাজিস্ট্রেট মনে করে এই স্বীকারোক্তিটা সুন্দর সাবলীল সহজ স্বীকারোক্তি, তাহলে তার এই স্বীকারোক্তি কত ধারায় গিয়ে প্রাসঙ্গিক হবে? 28 ধারায় প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 28 ধারায় প্রাসঙ্গিক হবে। তাহলে 24 ধারায় যে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, এটা কত ধারায় গিয়ে প্রাসঙ্গিক হবে? 28 ধারায়। 24 ধারায় স্বীকারোক্তি কেন অপ্রাসঙ্গিক হলো? ভয়ভীতি প্রলোভন এবং প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি প্রদান করছে, এই কারণে। 24 ধারায় কোন মামলার ক্ষেত্রে? কোন অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে? ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে। 24 ধারা অনুসারে স্বীকারোক্তির ভিতরে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি আছে, এটা কে ধারণা করছে? ম্যাজিস্ট্রেট। কে ধারণা করছে এটা? ম্যাজিস্ট্রেট। অথবা এই স্বীকারোক্তির ভিতরে কোনো সুবিধা আছে অথবা কোনো অসুবিধা কি করবে? এড়াইয়া যাবে। তাহলে সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হয়ে যাবে 24-এ। পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়া যাবে না, একটা ডিরেক্ট কথা। পুলিশের কাছে কি করা যাবে না? ফৌজদারি কার্যবিধানের 164 ধারা বলছে পুলিশ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে না। পারে? পারে? 164-তে বলছে পুলিশ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে না। এরপরেও কেউ এসে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ফেলাইছে, দেয় না? পুলিশ তদন্ত করতেছে, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতেছে, সব স্বীকার করে ফেলছে। আরে বিপদ তো, এখন পুলিশ তো বিপদে পড়ছে, আমরা স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারি না, এখন তো দিই সব দোষ আমার কাছে স্বীকার করে, কারণ আদালত তো এটা মানবে না। তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়া যাবে না। অথবা যদি অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট তার দোষ স্বীকার করে ফেলে, তাহলে এটা আসামির বিরুদ্ধে কি করা যাবে না? প্রমাণ করা যাবে না। তাহলে আসামি ফিটবাস হয়ে গেল কোনোভাবে, যে স্বীকার করে কি করছে, চলে গেছে। এখন পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছে আমার কাছে সব দোষ স্বীকার করছে স্যার। আদালত কি বলে? বলে আপনার কাছে যত কিছু স্বীকার করুক এটা কোনো মূল্য নাই। কি নাই? মূল্য নাই। তাহলে বেলুলেস করে দিল একবার আমাদেরকে, যে আমাদের কাছে কোনো স্বীকারোক্তি দিলে এটার কোনো কি নাই, মূল্য নাই, এটা আসামির বিরুদ্ধে কি করা যায় না? প্রমাণ করা যায় না। এখন এই অবস্থা আপনি কি করা উচিত? পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে দিছে, কি করা উচিত পুলিশ অফিসার হিসেবে আপনার? পুলিশ প্রবিধানের 283 বিধি অনুসারে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করা উচিত। কেন? এটা যথাযথভাবে আইনসঙ্গতভাবে কি করার জন্য? সমাধান করার জন্য, আদালতকে বিশ্বাসযোগ্য করার জন্য। কিন্তু আপনি এটা করতে পারেন নাই, এখন কি করবেন? এটা তো অপ্রাসঙ্গিক হয়ে গেল। কি স্বীকারোক্তি দিচ্ছে? স্বীকারোক্তি তানিম আহমেদ বলতেছে যে আমি যে চাকুটাতে তাকে আঘাত করছিলাম বা হত্যা করছিলাম, এই চাকুটা কিন্তু আমি মাটির নিচে পুঁতে রাখছি। লাশটাকে আমি কি করছি? বস্তায় বন্দি করে আমি এই জায়গায় রেখে দিছি। পুলিশ আদালতে এই কথা বলতেছে, কোনো মূল্য আছে? মূল্য নাই। এখন পুলিশ কি করলো? এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে চাকুটা উদ্ধার করছে, লাশটাও কি করে ফেলছে? মাটির নিচে থেকে উদ্ধার করে ফেলছে। তাহলে সাক্ষ্য 27 ধারায় পুলিশের এই কথাকে অবিশ্বাস করার আদালতের আর কোনো সুযোগ নাই। তখন কি এটা কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হয়ে যাবে সাক্ষ্য 27 ধারা। তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি সাধারণত 25 ধারায় কি কোনো গ্রহণযোগ্যতাই নাই। তবে এটার উপর ভিত্তি করে যদি পুলিশ কোনো কিছু উদ্ঘাটন করতে পারে, কোনো কিছু প্রমাণ করতে পারে, তাহলে উদ্ঘাটিত বা অংশটুকু বা প্রমাণযোগ্য যে অংশটুকু বিচার্য বিষয়ের সাথে মিল আছে, এই অংশটুকু কি হবে? প্রাসঙ্গিক হবে সাক্ষ্য 27 ধারা। এখন একটা প্রশ্ন আছে, সাক্ষ্য 27 ধারা আরেকটা বিষয় আছে, এটা স্বীকারোক্তি ছাড়া হইতে পারে। পুলিশের কাছে আসামি আছে,
আসামি দুইজন গল্প করতেছে, এই আমরা যে এরকম এরকম কাজটা করলাম, এই জায়গায় যে অস্ত্র রাখলাম, এই জায়গায় যে লাশ রাখলাম, যদি কেউ দেখে ফেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। অথবা তারা আলোচনা করতেছে, অথবা একটা তত্ত্ব দিছে, দুঃস্বীকার করে নাই, কি দিছে? একটা তত্ত্ব। এই আমি কি করছিলাম, অপরাধ করার পরে এখানে এরা এরা অপরাধ করছে, অপরাধ করার পরে এই ব্যক্তিগুলো দেখছে এইদিকে এইদিকে চলে গেছে, বিভিন্ন তথ্য দিছে। এই তথ্যের উপর ভিত্তি করে পুলিশ অফিসার ঘটনাস্থলে গেছে, ওইখান থেকে কল লিস্ট সংগ্রহ করছে, বিভিন্ন ভাবে কল রেকর্ড মেকর্ড শুনে দেখা যাচ্ছে যে এরা কি অপরাধের সাথে জড়িত এবং এগুলো উদ্ঘাটন করে ফেলছে। মানে আমি যে বিষয়টা আপনাকে বুঝাতে চাচ্ছি, যে সাক্ষ্য 27 দ্বারা পুলিশ যদি কোনো কিছু উদ্ঘাটন করে, তাহলে উদ্ঘাটিত অংশটা প্রাসঙ্গিক হয়, ঠিক আছে। কিসের মাধ্যমে? স্বীকারোক্তির মাধ্যমে উদ্ঘাটন করলে, নাকি তত্ত্বের মাধ্যমে উদ্ঘাটন করলে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। স্বীকারোক্তি হওয়ার দরকার নাই, কোনো তত্ত্বের ভিত্তিতে পুলিশ কোনো কিছু প্রমাণ করে ফেলছে, অথবা স্বীকারোক্তির ভিত্তিতে প্রমাণ করছে, যেভাবেই হোক, যে যতটুকু অংশ প্রমাণ করতে পারবে, এই অংশটাই প্রাসঙ্গিক হবে সাক্ষ্য কত দ্বারা? 27 দ্বারা। তাহলে পুলিশের কাছে কি স্বীকারোক্তি ডাইরেক্ট প্রাসঙ্গিক? না। কিভাবে? স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে তখন, অথবা স্বীকারোক্তি দেয় নাই, তাহলে কি প্রাসঙ্গিক হতে পারে? যেমন এখন আপনাকে একটা সহজ কথা বলে দিই, 161 দ্বারাই যারা জবানবন্দি গ্রহণ করে, এরা কি স্বীকারোক্তি দেয় না তথ্য দেয়? বোঝার চেষ্টা করেন। 161 দ্বারাই কি পুলিশের কাছে এসে স্বীকারোক্তি দেয় নাকি তথ্য দেয়? জবানবন্দি বা তথ্য দেয়। তাহলে 161 দ্বারা জবানবন্দির উপর ভিত্তি করে যদি পুলিশ কোনো কিছু উদ্ঘাটন করে ফেলতে পারে, এটা প্রাসঙ্গিক হয় কত দ্বারায় জানেন? সাক্ষ্য আইনের 27 দ্বারা। রেফারেন্স কি? ফৌজদারি কার্যবিধানের 162 দ্বারায় বলা আছে। কত দ্বারায় বলা আছে? যে সাক্ষ্য আইনের 27 ধারার বিধানকে কি করবে না? ব্যাহত করবে না। তাহলে 161 এর মাধ্যমেও যদি পুলিশ কোনো কিছু উদ্ঘাটন করে ফেলতে পারে, এটাও সাক্ষ্য আইনের 27 দ্বারাই কি হবে? গ্রহণযোগ্য হবে। কারণ 161-তে বলতেছে যে 161 দ্বারা জবানবন্দি সাধারণত কোনো মূল্য নাই, তবে এই জবানবন্দির সাথে সাক্ষ্য আইনের 145 দ্বারা পরবর্তী বিরোধিতা করার জন্য গ্রহণযোগ্য হবে, এবং সাক্ষ্য আইনের 27 ধারার বিধানকে ব্যাহত করবে না। তবে 32-এর 1 ধারার মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে এটা কি হবে না? প্রযোজ্য হবে না। আচ্ছা, এখন আরো সহজ ভাবে নেন। সাক্ষ্য আইনের 27 দ্বারা পুলিশের কাছে যদি 25 দ্বারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে এটা গ্রহণযোগ্য না, আসামির বিরুদ্ধে ব্যবহারও করা যাবে না, এটা প্রাসঙ্গিক না। তবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে, যদি স্বীকারোক্তির ভিত্তিতে যদি পুলিশ এটা কি করতে পারে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি প্রমাণ করে আদালতে দেখাইতে পারে, তাহলে এটা প্রাসঙ্গিক। আদালত এটাকে গ্রহণ না করার আর কোনো সুযোগ সাধারণত নাই সাক্ষ্য আইনের 27 দ্বারা। তাহলে 25 দ্বারা যে স্বীকারোক্তি পুলিশের কাছে অপ্রাসঙ্গিক, এটা কি প্রাসঙ্গিক কত দ্বারাই? সাক্ষ্য আইনের 27 দ্বারাই। 25 দ্বারার অপ্রাসঙ্গিক স্বীকারোক্তি 27 দ্বারাই গিয়ে প্রাসঙ্গিক হয় নিম্নের কোন কারণে? যদি পুলিশ অফিসার সৎ পুলিশ অফিসার হয় সেই ক্ষেত্রে, যদি পুলিশ অফিসার এএসপি থেকে ঊর্ধ্বতন পদের হয় সেই ক্ষেত্রে, যদি পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লিপিবদ্ধ করে সেই ক্ষেত্রে, নাকি পুলিশ অফিসার যদি এটা প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে? যদি এটা প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 27 দ্বারা। তাহলে দ্বারা কিন্তু 4টা বললাম। এখন স্বীকৃতির পরে এখানে 4টা দ্বারা বললাম। আচ্ছা, এখন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আছে, পুলিশ রিমান্ডে নিয়ে আসছে ধরেন, কার কাছে আছে? পুলিশের কাছে আছে। এখন সে এখানে স্বীকারোক্তি দিচ্ছে। এই স্বীকারোক্তি যখন নিছে তখন ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত নাই, তাহলে সাক্ষ্য আইনের 26 দ্বারা এই পুলিশের কাছে এই স্বীকারোক্তিরও কোনো কি নাই? প্রাসঙ্গিকতা নাই। তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হয় দুইটা কারণে। 25 দ্বারাই একদম সহজ কারণেই অপ্রাসঙ্গিক, 26 দ্বারাই তার কাছে স্বীকারোক্তি দিছে, ম্যাজিস্ট্রেট নাই, এই কারণেও কি অপ্রাসঙ্গিক। এই দুইটা দ্বারাই হচ্ছে আসল। পুলিশ পদোন্নতি পরীক্ষার এই বছর হয়েছে, 25-এ হয়েছে, যে পুলিশের কাছে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক। তাহলে পুলিশের কাছে অপ্রাসঙ্গিক দ্বারা দুইটা, একটা হলো কি 25, একদম ডাইরেক্ট অপ্রাসঙ্গিক। 26 স্বীকারোক্তি দিছে, ম্যাজিস্ট্রেট হাজির নাই, ম্যাজিস্ট্রেট এখানে নাই, তাহলে অপ্রাসঙ্গিক 26 দ্বারা। এখন যদি ম্যাজিস্ট্রেট হাজির থাকে, পুলিশও আছে ম্যাজিস্ট্রেটও আছে, তাহলে 26 দ্বারা আবার এই স্বীকারোক্তি কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে 26 দ্বারা স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? মিরাজ মোল্লা ভাই, 26 দ্বারাই কি স্বীকারোক্তি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? 1, 2 না 3? 3 নাম্বার, দুইটাই সঠিক। প্রাসঙ্গিকও হতে পারে, অপ্রাসঙ্গিকও হতে পারে। তাহলে 26 দ্বারাই পুলিশের কাছে স্বীকারোক্তি প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক হওয়ার কারণ কি? ক,
বোঝার চেষ্টা করেন 26 ধারায় স্বীকারোক্তি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হওয়ার কারণ কি? পুলিশের কাছে স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আলামত উদ্ঘাটন করতে পারে নাই, এই কারণে অপ্রাসঙ্গিক। যে পুলিশ অফিসার স্বীকারোক্তি লিপিবদ্ধ করছেন তিনি এএসপির নিম্ন পদের অফিসার, এই কারণে অপ্রাসঙ্গিক। নাকি এইখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই এই কারণে অপ্রাসঙ্গিক? তাহলে 26 ধারায় ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই, এই কারণেই অপ্রাসঙ্গিক। আবার 26 ধারায় কেন প্রাসঙ্গিক? পুলিশ তথ্য উদ্ঘাটন করছে এই কারণে প্রাসঙ্গিক। পুলিশ অফিসার ইন্সপেক্টর পদমর্যাদার নিচে, এই কারণে অপ্রাসঙ্গিক। না, নাকি ম্যাজিস্ট্রেট হাজির আছে এই কারণে প্রাসঙ্গিক? তাহলে ম্যাজিস্ট্রেট হাজির আছে এই কারণে প্রাসঙ্গিক। তাহলে 24-এর বিপরীত ধারা কোনটা? 28। 24 ধারায় যেটা অপ্রাসঙ্গিক এটা প্রাসঙ্গিক হবে কত ধারাতে গিয়া? 28-এ গিয়া। 25-এ যেটা অপ্রাসঙ্গিক এটা প্রাসঙ্গিক হবে কত ধারাতে গিয়া? 27 ধারাতে গিয়া। 26 ধারাতে যেটা অপ্রাসঙ্গিক এটা প্রাসঙ্গিক হবে কত ধারাতে গিয়ে? 26 ধারাটা প্রাসঙ্গিক হবে 26 ধারাতে গিয়া। ম্যাজিস্ট্রেট হাজির আছে বা নাই এই কারণে। আচ্ছা, তাহলে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি নিলে বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে স্বীকারোক্তি দিচ্ছে সে কোনো ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা ভয়ভীতি বা প্রলোভন বা প্রতিশ্রুতির শিকার, তাহলে তার এই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক 24। যদি ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি না থাকে তার স্বীকারোক্তি প্রাসঙ্গিক 28। পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় সাক্ষ্য আইনের 25। তবে এই স্বীকারোক্তি বা তথ্যের ভিত্তিতে যদি পুলিশ কোনো রহস্য বা উদ্ঘাটন করতে পারে সেটা প্রাসঙ্গিক 27। পুলিশের কাছে আছে বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের হেফাজতে আছে, ম্যাজিস্ট্রেটও আছে, প্রাসঙ্গিক 26। ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই শুধু পুলিশ আছে, তাহলে অপ্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 26 ধারা। স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয় তবে শুধুমাত্র 29 ধারার এই 5টা কারণে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না। তাহলে স্বীকারোক্তি একটা সেন্সিটিভ বিষয়। স্বীকারোক্তি প্রাসঙ্গিক হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেমন পুলিশের কাছে ম্যাজিস্ট্রেট থাকতে হবে, তাহলে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 26 ধারায়। স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অফিসার কোনো কিছু উদ্ঘাটন করতে পারলো, তাহলে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 27 ধারায়। স্বীকারোক্তির ভিতরে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি নাই, তাহলে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 28 ধারায়। তাহলে আমরা প্রাসঙ্গিক পাইলাম কত ধারায়? 26 ধারায়, 27 ধারায়, 28 ধারায়। তাহলে যে স্বীকারোক্তি গুলা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক, কিন্তু একটা স্বীকারোক্তি 26 দ্বারা প্রাসঙ্গিক হয়ে গেল, অথবা 27 দ্বারা প্রাসঙ্গিক হয়ে গেল, অথবা 28-এ প্রাসঙ্গিক হয়ে গেল, কিন্তু এখন সমস্যা দেখা দিছে কয়েকটা। কি সমস্যা জানেন? 5 ধরনের সমস্যা দেখা দিছে। স্বীকারোক্তি কারক ব্যক্তি 5টা অজুহাত এখানে তুলছে। তাহলে আপনি ধরেন তানভীর, আপনি ম্যাজিস্ট্রেট, আমি পুলিশ অফিসার, আসামির নাম হলো গিয়াসউদ্দিন। এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক কত দ্বারায় বলেন? তানভীর ম্যাজিস্ট্রেট আছে, আমি পুলিশ অফিসার আছি, গিয়াসউদ্দিন স্বীকারোক্তি দিছে, এটা প্রাসঙ্গিক হলো কত দ্বারায়? বলেন সবাই। 26 ধারায়। 26 ধারায়। এখন এই গিয়াসউদ্দিন নামক আসামি আদালতে বিচার কার্যক্রমের সময় কি বলতেছে জানেন? ইনি ভেজাল সৃষ্টি করে দিছে, বলতেছে এখানে ভেজাল আছে। কি ভেজাল? যে স্বীকারোক্তি আমার কাছ থেকে গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে নিছে। কিসের প্রতিশ্রুতি? গোপনীয়তার প্রতিশ্রুতি। তাহলে সাক্ষ্য আইনে যদি একটা প্রশ্ন করি প্রতিশ্রুতি এবং গোপনীয়তার প্রতিশ্রুতি দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা পলাশ ভাই? প্রতিশ্রুতি আর গোপনীয়তার প্রতিশ্রুতি কি এক জিনিস না আলাদা জিনিস? আমি আপনাকে প্রতিশ্রুতি দিছি যে তুমি যদি স্বীকারোক্তি দিয়ে দাও কিছুদিন শাস্তি হবে, বের হওয়ার পরেও আমি তোমার চেয়ারম্যান বানায় দিব। এটা কি গোপনীয়তার প্রতিশ্রুতি না প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি। আর একটা বলতে তুমি যদি স্বীকারোক্তি দাও তাহলে সবার শাস্তি হবে, তোমার দোষটা কিন্তু আমি গোপন রাখবো, কাউকে বলবো না, কোনো অসুবিধা নেই। এটার নাম কি? গোপনীয়তার প্রতিশ্রুতি। তাহলে সাক্ষ্যের 29 ধারায় বলতেছে কোনো অসুবিধা নাই, যেহেতু পুলিশও ছিল ম্যাজিস্ট্রেট ছিল, যেহেতু 26 ধারায় প্রাসঙ্গিক, গোপনীয়তার প্রতিশ্রুতির কারণে এটা আর অপ্রাসঙ্গিক হবে না, এটা গ্রহণযোগ্যই হবে। বুঝাইতে পারছি? দ্বিতীয়ত কথা, আসামি বলতেছে আমি মাতাল ছিলাম। কি ছিলাম? মাতাল। এটার জন্য কি অপ্রাসঙ্গিক হয়ে যাবে? যেহেতু পুলিশও ছিল ম্যাজিস্ট্রেটও ছিল, 26-এ প্রাসঙ্গিক হয়, আপনি মাতাল তাতে কিচ্ছু যায় আসে না, 29 ধারাতে গিয়ে প্রাসঙ্গিক। আসামি বলতেছে আমার কাছ থেকে প্রতারণা প্রতারণা করে ফাঁকি দিয়া স্বীকারোক্তি নিছে। কি দিয়া? প্রতারণা করে।
তাহলে আইন বলতেছে অসুবিধা নাই, যেহেতু 26 ধারায় 27 ধারায় 28 ধারায় স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে প্রতারণা করে নিলে এটাও কি প্রাসঙ্গিক। আসামি বলতেছে স্বীকারোক্তি আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে নিয়ে গেছে, কৌশল করে টেকনিক্যালি। আইন বলতেছে কোনো অসুবিধা নাই, যেহেতু অন্যভাবে স্বীকারোক্তি প্রাসঙ্গিক, এটা কৌশলে নিছে এর জন্য বাতিল হবে না, কৌশলগত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। আসামি বলতেছে ফৌজদারি কার্যবিধির 164-3 বলা আছে স্বীকারোক্তি নেওয়ার পূর্বে আমাকে সতর্ক করতে হয়, আমি ভয়ভীতির মাধ্যমে দিচ্ছি কিনা, আমার শাস্তি হবে কিনা, আমাকে কোনো রকম সতর্ক করে নাই। আইন বলতেছে কোনো অসুবিধা নাই, যেহেতু অন্যভাবে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয়ে গেল, তাহলে তোমাকে সতর্ক না করে নিলেও এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 29 ধারা। তাহলে 29 ধারা স্বীকারোক্তিটা কি বোঝাচ্ছে? যে স্বীকারোক্তি দেওয়ার পরেও আসামি আবার কি করে, একটা শব্দ আছে না প্রত্যারিত স্বীকারোক্তি, প্রত্যারিত স্বীকারোক্তি মানে কি, স্বীকারোক্তি দেওয়ার পরে আবার আসামি আবেদন করতে পারে আমি আমার স্বীকারোক্তি কি করতে চাই, উঠাইয়া নিতে চাই, আমি এই স্বীকারোক্তি মানি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম ঘটনা আছে কিনা, প্রশ্ন হয়েছে কিনা, 2024 সালে হয়েছে এই প্রশ্ন, এসআই থেকে এসআই পদে, আমরা আলোচনা করবো পরে। আচ্ছা, এখন বা আসামি স্বীকারোক্তি দিয়ে পরে আবার ভেজাল করতেছে আদালতে, হ্যাঁ আমি মাতাল ছিলাম, হ্যাঁ আমি আমার সতর্ক করে নাই, এইভাবে আমার কাছ থেকে স্বীকারোক্তি নিছে। তাহলে 29 দ্বারা কি স্বীকারোক্তিকে দুর্বল করে ফেলছে নাকি স্বীকারোক্তিকে আরো মজবুত করছে? স্বীকারোক্তির জায়গাগুলোকে আরো কি করে ফেলছে, মজবুত করে বলতেছে যে তাতে কোনো অসুবিধা নাই, আপনি মাতাল ছিলেন কোনো সমস্যা নাই, গোপনীয়তার প্রতিশ্রুতি ছিল কোনো সমস্যা নাই, প্রতারণার মাধ্যমে নিছে কোনো সমস্যা নাই, বিভিন্ন কৌশলে নিছে সমস্যা নাই, আপনাকে সতর্ক করে নাই কোনো সমস্যা নাই, স্বীকারোক্তি কি হবে, প্রাসঙ্গিক হবে। তাহলে সাক্ষ্য আইনের 29 দ্বারাই বলতেছে স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়ে যায়, তবে নিম্নের 5টা কারণে 5টা অজুহাতে স্বীকারোক্তি কি হবে না, অপ্রাসঙ্গিক হবে না, প্রাসঙ্গিকই হবে। তাহলে 29 দ্বারা কি প্রাসঙ্গিকতার দ্বারা না অপ্রাসঙ্গিকতার দ্বারা স্বীকারোক্তির, 29 দ্বারা স্বীকারোক্তির প্রাসঙ্গিকতার দ্বারা। আপনাকে পরীক্ষার হলে প্রশ্ন আসছে যে দীপঙ্কর পাল নামক একজন সাব ইন্সপেক্টর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুলাইমান নামক একজন ম্যাজিস্ট্রেট এক পলাশ মিয়া নামক আসামিকে পূর্বেই কোন রকম সতর্ক না করে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করে ফেলে, তার এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার আইনগত ফলাফল লিখুন। এখন বলবেন বা সুলাইমান দীপঙ্করকে আইন না জানলে দুইজনের পুলিশের 7-29 দ্বারা শাস্তিতে বসে থাকবেন, যারা অপরাধ করছে অন্যায়ভাবে স্বীকারোক্তি দিয়েছে, ম্যাজিস্ট্রেট কেউ 7-29 দিবেন, না জানলে আর কি পুলিশ কেউ 7-29 দিয়ে শাস্তিতে বসে থাকবেন। আপনি লিখবেন ফৌজদারি সাক্ষ্য, লিখবেন ফৌজদারি 164-3 দ্বারা সাধারণত স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে আসামিকে বা স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তিকে বলতে হয় আপনি বাধ্য নয়, আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে দিচ্ছেন কিনা, এগুলো সতর্ক করার নিয়ম। কিন্তু তারপরেও যদি সতর্ক না করা হয়, কিন্তু অন্য কোনোভাবে যদি স্বীকারোক্তিটা প্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে পূর্বে সতর্ক না করে নিলেও পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের স্বীকারোক্তি গ্রহণ করা বৈধ এবং 29 দ্বারা এটা কি হবে, প্রাসঙ্গিক হবে। মাতাল ব্যক্তির স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক 29 দ্বারায়? হ্যাঁ, অন্য কোনোভাবে যদি স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয় মাতাল ব্যক্তির প্রাসঙ্গিক। তাহলে মাতাল ব্যক্তির স্বীকারোক্তি কি সরাসরি প্রাসঙ্গিক নাকি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হইতে হবে? এখন অনেকে একটা প্রশ্ন করবেন অন্য কোনোভাবে মানে কি, এই যে যেগুলো পড়লাম 26-এ যেভাবে প্রাসঙ্গিক, 27-এ যেভাবে প্রাসঙ্গিক, 28-এ যেভাবে প্রাসঙ্গিক, তাহলে 29 দ্বারা 5টা কথা বলেন, 5টা কথার 5টা প্রশ্ন হবে পরে গিয়া। বলেন, গোপনীয়তার প্রতিশ্রুতি, মাতাল ব্যক্তি, প্রতারণা, কৌশলগত সতর্কবিহীন স্বীকারোক্তি, এগুলো কি হয়, প্রাসঙ্গিক হয় সাক্ষ্যের 29 দ্বারা। বলতে পারবেন 5টা শব্দ কি? গোপনীয়তার প্রতিশ্রুতি, মাতাল, প্রতারণা, ভিন্ন কৌশল, পূর্বে সতর্ক না করা, এই সমস্ত স্বীকারোক্তির আইনগত ফলাফল কি? লেবেন সাক্ষ্যের 29 দ্বারাই এই স্বীকারোক্তিগুলো প্রাসঙ্গিক হবে যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়। সাক্ষ্যের কত দ্বারা? 29 দ্বারা। আবার গোপনীয়তার প্রতিশ্রুতি, প্রতারণার মাধ্যমে মাতাল ব্যক্তির নিকট থেকে ভিন্ন কোনো কৌশলে পূর্বে সতর্ক না করে নিলে। এখন একটা প্রশ্ন করে আপনার উত্তর দেন দেখি কি আইন পড়ছেন এতক্ষণ। আরেকটা দ্বারা পড়াবো আজকে, 30 দ্বারা শেষ। সাক্ষ্য আইনের 2টা প্রশ্ন পড়াবো এখন, যদি বা প্রশ্ন আমরা এখন পড়ি না, পড়বো না। তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, এটা কমন প্রশ্ন একবারে। কি কি দ্বারা লিখবেন বলেন? পুলিশের কাছে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, সবাই উত্তর তৈরি করেন একটা। আমি যেগুলো বলবো এর বাইরে যদি বলেন
এর কম বললেও ভেজাল, এর বেশি বললেও কিন্তু ভেজাল। এর বেশিও বলতে পারবেন না, এর কমও বলতে পারবেন না, এটাই সহি একদম। তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি যখন প্রাসঙ্গিক, পুলিশের কাছে যদি ম্যাজিস্ট্রেট থাকে, সাক্ষ্য আইনে 26 দ্বারা এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক। পুলিশ যদি রহস্য বা তথ্য উদ্ঘাটন করতে পারে স্বীকারোক্তির ভিত্তিতে, সাক্ষ্য আইনে 27 দ্বারা এটা কি প্রাসঙ্গিক। চলে গেল প্রাসঙ্গিক। পুলিশের কাছে স্বীকারোক্তি কখন অপ্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 25 দ্বারাই পুলিশের কাছে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 26 দ্বারা পুলিশের কাছে ম্যাজিস্ট্রেট নাই, সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। এর বাইরে আর কিচ্ছু লিখতে পারবেন না। পুলিশের কাছে স্বীকারোক্তি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতার প্রশ্ন আসবেই, আসলে দ্বারা হলো তিনটা: 25, 26, 27। 25 অপ্রাসঙ্গিক, 26 প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক দুইটাই, 27 প্রাসঙ্গিক। বুঝাতে পারছি? তাহলে প্রাসঙ্গিক দিয়া দ্বারা হবে কয়টা? দুইটা, 26, 27। অপ্রাসঙ্গিক দিয়া দ্বারা হবে দুইটা, কি কি? 25 এবং 26। এখন আরেকটা কঠিন প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা সবাই সাজান। এই উত্তর যারা দিয়ে দিতে পারবেন, মানে নতুন ক্লাস করতেছেন, এই উত্তর দিয়ে দিতেছেন, তাহলে এই সাক্ষ্য আইনে আপনার আর আটকেবেন না ইনশাল্লাহ। সাক্ষ্য আইন সবই বুঝবেন আপনি। এই প্রশ্নের উত্তর যারা প্রপারলি দিতে পারবেন, তাদের সামনে সাক্ষ্য আইন আর আপনি কোনো প্রশ্নে আটকেবেন না ইনশাল্লাহ। রেডি? প্রশ্ন হলো, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি এবং গোপনীয়তার প্রতিশ্রুতিজনিত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক? সবাই উত্তর রেডি করেন। প্রতিশ্রুতি এবং গোপনীয়তার প্রতিশ্রুতিজনিত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক? আমি একটু বিশ্রাম করে আপনার উত্তর রেডি করেন, 1 মিনিট সময় দিলাম। ভুল করবেন না, প্রয়োজনে খাতায় উত্তর লেখেন, দেখেন মিলে কিনা পরে। আবার প্রশ্ন নেন। প্রতিশ্রুতি এবং গোপনীয়তার প্রতিশ্রুতিজনিত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক? আচ্ছা, রেডি? তাহলে আসেন, প্রতিশ্রুতিজনিত স্বীকারোক্তির প্রথম, তাহলে শব্দ কিন্তু দুইটা। তাহলে প্রথম প্রতিশ্রুতি, এরপরে কি? গোপনীয়তার প্রতিশ্রুতি। তাহলে প্রতিশ্রুতিজনিত স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতা, যদি স্বীকারোক্তি কোনো প্রতিশ্রুতির মাধ্যমে নিয়ে থাকে, ম্যাজিস্ট্রেট যদি এটা বুঝতে পারে, সাক্ষ্য আইনে 24 দ্বারাই এই প্রতিশ্রুতিজনিত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই স্বীকারোক্তির ভিতরে কোনো প্রতিশ্রুতি নাই, তাহলে এই প্রতিশ্রুতিজনিত বা না থাকার কারণে এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে কত দ্বারা? 28 দ্বারা। তাহলে প্রতিশ্রুতির জন্য দ্বারা দুইটা, প্রাসঙ্গিক 24, অপ্রাসঙ্গিক 24, প্রাসঙ্গিক কত? 28। আর এখন পরবর্তী অংশ কি? গোপনীয়তার প্রতিশ্রুতি। সাক্ষ্য আইনে 29 ধারা মোতাবেক স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, তাহলে গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে নিল, সেটা কি প্রাসঙ্গিক। তাহলে আমার প্রশ্নের উত্তরে তিনটা দ্বারা আসবে: 24, 28 এবং 29। হাত উঠান কারা সঠিক দিয়েছেন উত্তর, যে আমি সঠিকভাবে দিছিলাম এটা। আচ্ছা, আচ্ছা, ওকে, আপনি জানেন আপনি কি লিখছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। সাক্ষ্য আইনের 30 দ্বারা প্রমাণিত যে স্বীকারোক্তি স্বীকারোক্তিকারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে, সেই সম্পর্কে বিবেচনা। প্রমাণিত যে স্বীকারোক্তি স্বীকারোক্তিকারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে কি করে? প্রভাবিত করে, সেই সম্পর্কে সাক্ষ্য আইনের উপান্ত টিকা ধরার চেষ্টা করবেন। ছোট্ট আইন কিন্তু অনেক মজবুত। এই জন্য উপান্ত টিকাগুলো গুরুত্বপূর্ণ। ধারার উপান্ত টিকাগুলো যদি বুঝেন, তাহলে প্রশ্ন ধরতে পারবেন, নাহলে প্রশ্ন ধরতে পারবেন না। যেমন সাক্ষ্য আইনের হেডিং আর কি, উপান্ত টিকা মানে হেডলাইন গুলা। যেমন কোন সাক্ষ্যে দেওয়া বিবৃতির সত্যতা, কোন সাক্ষ্যে দেওয়ার বিবৃতি সত্যতা প্রমাণ করার জন্য পরবর্তী মামলায় উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। কত দ্বারা কথা বলছি? যারা পুরাতন পড়ছেন, কোন সাক্ষ্যে দেওয়া বিবৃতির সত্যতা প্রমাণ করার জন্য পরবর্তী মামলায় উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের 33 দ্বারা হেডলাইন বললাম। এগুলো, এই যদি এই কথাগুলো আংশিক মনে রাখতে পারেন, খুব সহজে আপনি পরীক্ষার সাক্ষ্য আইনের প্রশ্ন ক্যাচ করে ফেলতে পারবেন। আচ্ছা, 33-এ তো আর আমাদের আজকের আলোচনা না। সাক্ষ্য আইনের আলোচনার বিষয়বস্তু হলো 30 দ্বারা। যদি খুব সহজেই বুঝেন এটা, যে আপনার নাম হচ্ছে ওয়াইস কুরুনি নাকি? আচ্ছা, আর আপনার নাম হচ্ছে ইকবাল। আপনাদের দুইজনের বিচার কার্যক্রম একসাথে হচ্ছে। বিচার কার্যক্রম মানে কি? পুলিশের তদন্ত কার্যক্রম, ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান কার্যক্রম? না, পুলিশ রিপোর্ট অনুসন্ধান প্রতিবেদন দিয়ে দিছে, আদালত কি করতেছে? বিচার করতেছে।
এখন আপনি ইকবাল স্বীকার করছেন যে আমি ঘটনার সাথে ছিলাম, আমি নিজে আঘাতটা করছি, নিজে ডাকাতি করছি ইত্যাদি। এটা কার স্বীকারোক্তি দিচ্ছেন? ইকবাল আপনার স্বীকারোক্তি দিচ্ছেন, প্রমাণিত স্বীকারোক্তি। এখন আপনি ইকবাল বলতেছেন যে শুধু আমি একাই করি নাই, আমার সাথে সুমন মজুমদারও করছে, আমার সাথে উজ্জ্বল নামক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত ছিল। তাহলে স্বীকারোক্তি কি নিজেরটা নিজে দেয়? আমি কি আমার ভাইয়ের স্বীকারোক্তি দিতে পারি? আমার ভাইয়ের দোষ আমি স্বীকার করতে পারি আইনের ভাষায় বলেন? স্বীকারোক্তি কি অন্যের দোষ নিজে স্বীকার করাকে বোঝায়, নাকি নিজের দোষ নিজে স্বীকার করাকে বোঝায়? নিজের দোষ নিজে স্বীকার করাকে স্বীকারোক্তি বলা হয়। এখন আমি বলতেছি আমিও করছি, আমি আমারটা বলতে পারি। এখন আমি বলতেছি ইকবালও করছে, পলাশও এটা করছে, সাকিব ওই ঘটনার সাথে জড়িত ছিল। এখন ইকবাল, পলাশ, সাকিব তারা কেউ এই মামলার বিচার কার্যক্রমের সাথে কি নয়? জড়িতই নয়। তাহলে আদালত কি এইখানে ইকবাল, পলাশ এদেরকে টেনে নিয়ে আসবে? এটা গ্রহণযোগ্যতা আছে কোনো? গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমার সাথে এই ঘটনার সুলাইমানের এবং দীপঙ্করের একই সাথে বিচার হচ্ছে, আমি আমার দোষ স্বীকার করছি এবং আমার সাথে বিচারাধীন আসামি তাদের দোষটাও আমি স্বীকার করছি। তাহলে কিন্তু এর স্বীকারোক্তি হিসেবে না, তখন আদালত আমার এই স্বীকারোক্তিটা গ্রহণ করতে পারে, বিবেচনা করতে পারে। অর্থাৎ সাক্ষ্য 30 ধারার মূল বিষয়বস্তু হলো, এখন একজন আসামি সৌদি আরবে অবস্থান করতেছে, আমি বাংলাদেশে, সে আমার সাথে তার নাম। তাহলে আমি যদি আমারটা স্বীকার করে তারটা স্বীকার করি, তারা আমার বিচার তো একসাথে হচ্ছে, হোক সে পলাতক, তাহলে আদালত এটা গ্রহণ করতে পারে। কিন্তু যদি তার সাথে আমার বিচারাধীন চলেই না একসাথে, সে এই মামলার আসামি ছিল না, তাহলে এই স্বীকারোক্তি আদালত গ্রহণ করবে না। সাক্ষ্য কত দ্বারা? 30 দ্বারা। সাক্ষ্য আইনের এর একটা ব্যাখ্যা আছে, দেখেন, যে এইখানে অপরাধ করার সহায়তা এবং প্রচেষ্টা কেউ বোঝাবে। অর্থাৎ অপরাধী বলতে এমন অপরাধীর ক্ষেত্রে বোঝাবে যে ব্যক্তি অপরাধের সহায়তা বা প্রচেষ্টা করে, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এটা যদি কষ্ট হয় তাহলে প্রশ্নের সময় আলোচনা করবো একদম সহজ জায়গাটা। যদি একদম আমরা ইজিলি বোঝার চেষ্টা করি, ধরেন 2-4 জন ব্যক্তির একত্রে বিচার হচ্ছে, একজন স্বীকারোক্তি দিয়ে দিছে এবং বাকিদেরকে জড়ায় ফেলছে, এটা কি গ্রহণ করবে আদালত? এটা বিবেচনা করবে আদালত। কিন্তু আমি এমন কতজন ব্যক্তির নামে স্বীকারোক্তি দিচ্ছি, আমারটা স্বীকার করে তাদেরও দোষ বলতেছি, এটা আদালত বিবেচনা করবে? বলবে তাদের তো আপনার সাথে বিচারই হয় না। কেন? বিচারের জায়গাটা কি সিম্পল বিষয়? তদন্ত মামলা হবে না? তদন্ত হবে না? চার্জশিট দিবে না? ফাইনাল তো পুলিশ তো তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে তার বিরুদ্ধে আগেই, অথবা সে মামলায় নামই ছিল না। তাহলে এখন ওই ব্যক্তির নাম যে আমি আদালতে বলতেছি, বললে কি আদালত তাকে ডাইকে শাস্তি দিতে পারবে? পারবে না। এই জন্য বলতেছে যে স্বীকারোক্তি যদি দোষ স্বীকার করে, করেন, আপনারটা আপনি করছেন, এটা ভালো কথা, সহি। আপনি অন্যজনের গুলা কেন বলতেছেন? বলবেন আমি বলতেছি ওরা তো আমার কাছেই আছে, একসাথে বিচার চলতেছে, বলতে অসুবিধা কি? আদালত বলবে, ও আচ্ছা, তো আপনি বলতে পারেন এই বিষয়টা। তখন তাদেরকে ডেকে কিন্তু আবার আদালত বলবে আপনারা কি আপনাদের স্বীকারোক্তি দিতে চান? এই হলো বিষয়। তাহলে যদি যৌথভাবে বিচার হয়, একজন আরেকজনের দুঃস্বীকার করে এবং নিজেরটাও স্বীকার করে, তাহলে এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য। এখন একজন নিজের দুঃস্বীকার করলো, অন্যজনের দুঃস্বীকার করলো, তার বিচার একসাথে হচ্ছে না, তাহলে সেই স্বীকারোক্তি কি নয়? গ্রহণযোগ্য নয়, বা আদালত কি করবে না? বিবেচনা করবে না। জাহিদুল এবং শরীফুলের বিচার একসাথে হচ্ছে, জাহিদুল বলে আমি খুন করছি, সাথে শরীফুল ছিল, এটা প্রাসঙ্গিক হতে পারে। শরীফুল এবং আল মামুনের বিচার একত্রে হচ্ছে না, আল মামুন বলতেছে আমি হত্যা করছি, সাথে শরীফুলের ছিল, এই স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা হবে না সাক্ষ্য 30 দ্বারা। দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হবে 2টা শর্তে: যদি মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতাবান হয় এবং দলিল সম্পর্কে কোনো ভেজাল থাকে বা অকৃত্রিম মতামত সম্পর্কে কি আসে, কোনো প্রশ্ন আসে। 22 দ্বারা কোনো ডিজিটাল রেকর্ডের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে স্বীকৃতি প্রদান করা যাবে যদি ডিজিটাল রেকর্ডের ভিতরে অকৃত্রিমতা বা ভেজাল প্রশ্ন আসে। 22-এর ক দ্বারা দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক তখনই হবে যদি আদালত মনে করেন এই পক্ষগুলোর ভিতরে আগে থেকে কোনো কি নাই, যোগ সাজেশ বা কোনো চুক্তি নাই, এটা সহজ সাবলীল ভাবে স্বীকৃতি প্রদান করছে, তখন। না হলে হবে না। অপরাধের দায়ে বা ফৌজদারি মামলায় কোনো অভিযুক্ত ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিচ্ছে, অথবা স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের কাছে আসছে, ম্যাজিস্ট্রেট দেখতেছে এখানে ভেজাল, ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি আছে আছে, এটার কোনো মূল্য নাই, গ্রহণযোগ্য নাই। 24 দ্বারা যদি ম্যাজিস্ট্রেট মনে করেন এখানে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি কিচ্ছু নাই, আসলে সে স্বীকার করতেছে নিজের দোষ, তাহলে এটা প্রাসঙ্গিক হবে 28 দ্বারা। পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদানও করা যাবে না, স্বীকারোক্তি দিলে আসামির বিরুদ্ধে প্রমাণও করা যাবে না, 25 দ্বারা। তবে এই স্বীকারোক্তি বা কোনো তথ্যের ভিত্তিতে যদি পুলিশ উদ্ঘাটন করতে পারে, উদ্ঘাটিত অংশটুকু প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 27 দ্বারা।
অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের হেফাজতে আছেন, সাথে ম্যাজিস্ট্রেটও আছেন, স্বীকারোক্তি দিলে দুঃস্বীকার করলে গ্রহণযোগ্য হবে। প্রাসঙ্গিক হবে 26, না থাকলে হবে না। সাক্ষ্য আইনের 26 ধারায় স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়ে যায়, তবে শুধুমাত্র কেবলমাত্র নিম্নের 5টা অসুবিধা বা সমস্যার কারণে এগুলা বাতিল হয়ে যাবে না, এগুলো টিকে যাবে। কি কি 5টা কারণ বলেন সবাই? কি কি মিলান, দেখেন কয়টা মিলে। এই কথাগুলো পড়তেছেন, দেখতে দেখতে ফৌজদারি শেষ, সাক্ষ্য আইন শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, দণ্ডবিধি শেষ হয়ে যাবে। আপনি কিন্তু পদোন্নতির সঞ্চয় নিচ্ছেন এইগুলা। কথা বুঝছেন না? এগুলো অপচয় করেন না, এগুলো আমানত হিসেবে রাখবেন পড়াগুলা। এগুলো কন্টিনিউ করবেন, এগুলো আলোচনা করবেন, গ্রুপ স্টাডি করবেন, লিখবেন। একটা বছর কষ্ট করবেন, এটার ফল ভোগ করবেন সারা জীবন ইনশাল্লাহ। কথা বুঝাতে পারছি? এগুলো আপনার পদোন্নতির জায়গা। এই যে কিছু জায়গা সাক্ষ্য আইনের প্রশ্নের জন্য, লিখিত প্রশ্নের জন্য যদি সাক্ষ্য আইনের আপনাকে 20টা ধারা দেই, দেখবেন 20টা ধারা থেকে প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এর বোঝা যায় এরকম। কিন্তু এমসিকিউ এর জন্য আমাদের অনেক কিছু পড়তে হয়, কিন্তু মূল প্রশ্নমুখী জায়গা কিন্তু এই জায়গাগুলো। আমরা আগেই বলছি, সাক্ষ্য আইনের 2য় অধ্যায়, 5ম অধ্যায়, নবম, দশম, এই 4টা অধ্যায় আপনাকে খুব অ্যাটেনশন থাকতে হবে প্রশ্ন বোঝার জন্য পরবর্তীতে। কি কি 5টা বিষয়? গোপনীয়তার প্রতিশ্রুতি, প্রতারণা, মাথাল, ভিন্ন কোনো কৌশল, পূর্বে সতর্ক না করা। সাক্ষ্য আইনের 29 দ্বারা প্রমাণিত স্বীকারোক্তি, স্বীকারোক্তিকারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে। বুঝেন? কষ্ট নাই কথাগুলো বুঝতে? একটু কষ্ট হবে প্রথম প্রথম। তাহলে মূল কথা কি? যৌথভাবে বিচার। একজন আরেকজনকে স্বীকারোক্তি দিচ্ছে, আমারটাও দিচ্ছে, আরেকজনটা দিচ্ছি, যদি তার সাথে আমার বিচার হয়, তাহলে আদালত এটা অনুমোদন কি করতে পারে? বিবেচনা করবে এই জায়গাটা, না হলে বিবেচনা করবে না। সাক্ষ্য আইনের কত দ্বারা? 30 দ্বারা। আগামী ক্লাসের কথাগুলো আরো গুরুত্বপূর্ণ হবে, আজকের ক্লাসের মতোই প্রশ্নমুখী হবে। সাক্ষ্য আইনের 32, 33 খুব প্রশ্নমুখী জায়গা। যে সমস্ত ব্যক্তিদেরকে সাক্ষী রূপে হাজির করা যায় না, তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক হয়, এই সম্পর্কে 32-এর 1 থেকে 8-এর আমরা আলোচনা করব, 33 দ্বারা আলোচনা করব। আগামী ক্লাসে সাক্ষ্য আইনের 32, 33 এবং সাক্ষ্য আইনের 39 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি যাওয়া যাবে না, কারণ 40 থেকে পরবর্তী একটা ক্লাস আলোচনা করতে হবে। তাহলে আগামীকালকে 32 থেকে সাক্ষ্য আইনের 39 পর্যন্ত আমরা দেখে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।